সো আমরা শুরুতে যেটা প্রতিদিন করি, আমরা আগের ক্লাসটা একটু সংক্ষেপে রিভিউ করে দেই। আমরা শুরু করছিলাম ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল বলছিলাম এটা হচ্ছে ব্যাটারি, দুনিয়ার যত ব্যাটারি আছে মোর অর লেস টেকনিক্যালি এটা। এবং এখানে প্রথমে অনেক গল্পগুজব করছিলাম, এই গল্পগুজবগুলো খুব একটা লাগবে না, খুব একটা নেসেসারি না পরীক্ষার জন্য, এমনি শেখার জন্য দরকার। যে প্রথমে সায়েন্টিস্টরা একটা তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার নিছিল, সেখানে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয়নি। কেন হয়নি? কারণ তো হবে না, বিদ্যুৎ উৎপন্ন হওয়া মানে তো ইলেকট্রনের ফ্লো রাখা। আর ফ্লো রাখতে হলে ভাই সবসময় হইতেছে এক পাশে বেশি থাকতে হয়, এক পাশে চাহিদা থাকতে হয়। তোমরা কি হচ্ছে ওই যে একজন সব থেকে ধনী ব্যক্তির ছিল মুসা, ওনার নামটা ভুলে গেছি আমি, সম্ভবত ইজিপ্টের ছিল। যদি কারো নামটা মনে থাকে একটু কমেন্ট করে জানাই দিও। কি মুসা, মুসা বিন শমশের, জানি না। মুসা বিন শমশের না, আরেকজন জানি কি ছিল। তো উনি কোন একটা দেশের মধ্যে দিয়ে যাচ্ছিল, বুঝছো? তো ওই দেশের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওনার এত সম্পদ ছিল যে উনি ওই দেশের সবাইকে হইতেছে গোল্ড দিছে, সিলভার দিছে, সবাইকে দিছে, মানে দেশের কোনো মানুষ আর গরিব নাই। এবং দেখা গেল ইরাক, বোধহয় উনি ইরাকের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই দেশের ব্যাংক বা ওই দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গেছে। কারণ একটা দেশের সবাই যদি হচ্ছে সমান লেভেলের ধনী হয়, সেই দেশের অর্থনীতি চলে না। অর্থনীতি চলতে গেলে একপাশে বেশি থাকা লাগবে, একপাশে কম থাকাই লাগবে, ফ্লো থাকা লাগবে। ফ্লো থাকতে হলে পার্থক্য থাকা লাগে। ঠিক সেরকম ইলেকট্রনের ফ্লো থাকতে গেলে একপাশে একজনকে দিতে ইচ্ছুক থাকতে হয়, আরেক পাশে হতেছে একজনকে নিতে হয়। তো এই যে দুইটা থাকলে জিঙ্ক দেয়, কপার নেয়, যে উপরে সে অ্যানোড, যে নিচে সে ক্যাথোড, এগুলো বলছিলাম। অ্যানোড এখানে নেগেটিভ, ক্যাথোড এখানে পজিটিভ, সেগুলো বলা হয়েছিল। কিন্তু এখানে দেখা গেল যে আমরা একটা সময় পরে জিঙ্ক এখানে বেড়ে যায়, কপার এখানে কমে যায়। সো জিঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে নতুন করে জিঙ্ক দ্রবণে আসবে না। কপার কমে যাচ্ছে, কপার ইলেকট্রনের গ্রাহক, সে নতুন করে ইলেকট্রন গ্রহণ করছে না, সমস্যা। এটা সলভ করতে গিয়ে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন নিলাম। এটা নিতে গিয়ে দেখি এক সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যা উদ্ভব হয়েছে, লিকুইড জাংশন পটেনশিয়াল অথবা তরল সংযোগ বিভব। এটা আবার আমাদেরকে আমাদের মেইন বিভবটা কমায় দিচ্ছে। কারণ আমাদের মেইন যেদিকে প্লাস মাইনাস তৈরি হওয়ার কথা, এ আবার উল্টা দিকে প্লাস মাইনাস তৈরি করে। সো আমি যেটুকু তৈরি করছি তার থেকে ওই অংশটুকু কমে যাচ্ছে। এইটা আমরা সলভ করি কি দিয়ে? লবণ সেতু দিয়ে। সো লবণ সেতু ডেফিনেশন কি? খ নম্বরে প্রচুর আসে একটা ইউ আকৃতির নল, যেখানে পটাশিয়াম ক্লোরাইড নেওয়া হয়, এবং লবণ সেতু হচ্ছে দুই পাশে আয়নের সমতা রক্ষা করে, আর তরল সংযোগ বিভবকে একেবারে মিনিমাইজ করে, নিউট্রালাইজ করে দেয়। তারপরে তোমাদেরকে এখানে বলছিলাম যে কি বলে, বিভব। সো বিভবকে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখা যায়। একটা অ্যাঙ্গেল হইতেছে যে ইলেকট্রন ছাড়ছে না, গ্রহণ করছে। তো ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে বিভব জারণ বিভব, বিজারণ বিভব, কোষ বিভব। কোষ বিভব এখন আমি বলি নাই। জারণ বিভব ছিল ইলেকট্রন দানের সময় যে কাজটা হয়, বিজারণ বিভব ইলেকট্রন গ্রহণের সময় যে কাজটা হয়, এবং এই দুইটা মান সমান থাকে, চিহ্ন বিপরীত হয়। সুতরাং এখান থেকে বলা যায় যে একজনের জারণ বিভব যত বড়, তার বিজারণ বিভব ততটাই ছোট। সো একজন যত ইজিলি জারিত হয়, একজন তত ইজিলি বিজারিত হয় না, বরং তাকে বিজারণ করতে গেলে তত বেশি কষ্ট হয়। এরপরে দুইটা কম্পেয়ার করলে যার জারণ বিভব বেশি সে অ্যানোড হবে, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড হবে। এটা বারবার বলতেছিলাম, নট নেসেসারিলি দোনোটাকেই একটা প্লাস একটা মাইনাস হইতে হবে। দোনোটাই প্লাস হতে পারে, দোনোটাই মাইনাস হইতে পারে, বাট বড়টা অ্যানোড, ছোটটা ক্যাথোড। এটা বলছিলাম। তারপর বলছিলাম ভৌত অবস্থার ভিত্তিতে বিভব দুই রকম, একটা স্ট্যান্ডার্ড, একটা নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে একই জিনিসের ঘনমাত্রা 1 মোলার হবে, আর যদি সে গ্যাস থাকে, গ্যাস থাকতে পারে, দেখাবো পরে, সেখানে হচ্ছে মনিটিয়াম চাপ থাকবে। আর এটাকে সিম্বলাইজ করা হয় ই নট দিয়ে। নন স্ট্যান্ডার্ড মানে তো বুঝতেই পারছো, এগুলো থাকবে না। এবার আমরা একটু দেখবো হইতেছে সেল রিপ্রেজেন্টেশন, কোষ বিভব পরে দেখবো। সেল রিপ্রেজেন্টেশন মানে ফিজিক্সে তোমরা যখন চলতরিৎ পড়ছো, তখন মনে আছে যে অনেকগুলো সিম্বল মুখস্থ করতা, যে যদি আমার কাছে এরকম থাকে যে এই চিহ্নটা হইতেছে ব্যাটারি, ইয়া, কি বলে, চাবির চিহ্ন, তারপর হচ্ছে এটা হইতেছে আমরা রোধের চিহ্ন দিতাম, তারপরে এটা হচ্ছে আমরা ক্যাপাসিটির চিহ্ন দিতাম, এরকম অনেক চিহ্ন তোমরা পড়ছো। ওগুলো সিম্বল। কারণ আমি তো ভাই আমার সার্কিটের মধ্যে এখন রোধ তো আমি হচ্ছে একেবারে রিয়েল রোধ আঁকতে পারবো না, আমার সার্কিটের মধ্যে আমি রিয়েল সুইচ তো আঁকতে পারবো না। তার জন্য আমরা কিছু সিম্বল ব্যবহার করতাম। ঠিক সেরকম এটা একদম হুবহু সেরকম, যে তুমি যখন একটা সেলকে খাতায় আঁকতে চাইবা বা খাতায় আঁকবা, তখন তার কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন হচ্ছে খাতার বাম পাশে সবসময় অ্যানোড হবে, খাতার ডান পাশে ক্যাথোড হবে। খাতার ডান পাশে অ্যানোড এবং খাতার ডান পাশে হচ্ছে ক্যাথোড হবে। হ্যাঁ, জারণ বিভব বিজারণ বিভবের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত হয়, এটা তো ঠিকই কথা। এখন এইখানে একটু কথা আছে, এখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। মানে আমি অফলাইনে পড়াইতাম, তো সেখানে হচ্ছে নর্মালি যেটা হয়, উদ্ভাসে যখন আমি ক্লাস নিতাম,
আমি জানি না যে তোমরা জানো কিনা, আমি একটা সময় উদ্ভাসী টিচার ছিলাম। অনেক বছর, প্রায় 5 বছর ধরে উদ্ভাসে ক্লাস নিছি। ওইখানে ক্লাস নেওয়ার সময় যেটা হইতো, যে আমি মাঝে মধ্যে স্টুডেন্টদের প্রশ্ন নিতাম। অফলাইন ক্লাসে তো প্রশ্ন এমনিতেই করে। এখন আমি ওদেরকে বারবার শেখাচ্ছি যে বামে অ্যানোড, ডানে হচ্ছে ক্যাথোড। তখন আমাকে একটা ছেলে প্রশ্ন করলো এরকম যে, ভাইয়া, কোন একটা টেবিলে ধরেন আমি একটা জিঙ্ক আর কপার দিয়ে একটা সেল তৈরি করছি। তো জিঙ্ক এবং কপার দিয়ে যখন সেল তৈরি করছি, তখন ধরেন আপনার সাইড থেকে জিঙ্কটা হচ্ছে বাম পাশে। এখন আমি যদি আপনার উল্টা পাশে দাঁড়াই টেবিলের উপরে, তাহলে তো আমার সাইডে জিঙ্কটা হচ্ছে ডান পাশে, তাইলে কেমনে এটা হইলো? তো পরে আমি বুঝলাম যে আসলে কোথায় ঝামেলাটা হয়েছে। শোনো, ল্যাবরেটরিতে বা বাস্তবে ডান বাম তো আসলে ম্যাটার করে না। আমি ডান বাম বোঝাচ্ছি খাতার ডান বাম, আমার লেখার ডান বাম। এটা ল্যাবের ডান বাম না। বুঝতে পারছো কি? আবারও বলতেছি, তুমি খাতায় যখন লিখবা সেইটার ডান বাম, খাতায় রিপ্রেজেন্টেশনের ডান বাম, বাস্তবের ডান বাম না। মানে ব্যাপারটা এরকম যে ধরো এখানে জিঙ্ক আছে, এখানে কপার আছে। এখন আমি যদি হচ্ছে এটা যদি টেবিলের উপর রাখি, তো এই সাইড থেকে ডান বাম যা হবে ওই সাইড থেকে ডান বাম তো উল্টা হবে। এটা বাস্তবের ডান বাম না, খাতার ডান বাম। ওকে? তো খাতার ডান বাম কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সব থেকে সহজ ফরম্যাটে দেখায়, আমি 4-5টা উদাহরণ দিব, এবং এর মধ্যে আশা করি সবগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পল, জিঙ্ক। এটা আসলে একটা মানে স্ল্যাশও বলে বা বারও বলে। জিঙ্ক 2+। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে আমি এখানে কি লিখছি, জারণ লিখছি না? এবং জারণ তো অ্যানোডই হয়, এই জন্য বাম পাশে সবসময় অ্যানোড বা জারণ লেখা হয়। আর অবশ্যই ভৌত অবস্থাটা উল্লেখ করে দিতে হবে, তো এটা অ্যাকুয়াস অবস্থায় আছে ধরে নিলাম। মাঝখানে এরকম দুইটা লম্বা দাগ দেওয়া হয়। কেউ কি জানো এই লম্বা দুইটা দাগ কি মিন করে? এই লম্বা দুইটা দাগ মিন করে যে এখানে লবণ সেতু আছে। তাহলে দেখো বাম পাশে আমি অ্যানোড লিখছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, লবণ সেতু, কারণ দুইটাকে তো কানেক্ট করে লবণ সেতু। এই পাশে হবে হচ্ছে ক্যাথোড। ক্যাথোড মানে হইতেছে কপার 2+, অ্যাকুয়াস, এরপরে হচ্ছে কপার। আশা করি বুঝতে পারছো যে কপার 2+ থেকে কপার হয়েছে মানে বিজারণ বোঝাচ্ছে। বিজারণ মানে এটা ক্যাথোড হবে। সো বামে অ্যানোড লিখছি, কাছে মাঝে এই ডানে ক্যাথোড লিখছি, মাঝখানে লবণ সেতু লিখছি। এটা হচ্ছে ভাই দুনিয়ার যত সহজ ফরম্যাট পসিবল, যত সহজ উদাহরণ পসিবল, সেই সহজ উদাহরণটা। বাট এরকম অনেক পারমুটেশন কম্বিনেশন আছে, দেখাবো তোমাদের। তার মানে আসলে বুঝতে পারছো জিনিসটা কি, তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার। এভাবেই ফরম্যাটটা সাজানো। ইলেকট্রোড, ইলেকট্রোলাইট, আবার ইলেকট্রোলাইট, ইলেকট্রোড। এবার যদি একটু একটু অন্য ফরম্যাটে যাই, অন্য ফরম্যাট মানে হতেছে আরেকটু কঠিনে যাই। জিঙ্ক, জিঙ্ক 2+, অ্যাকোয়াস, লবণ সেতু, H+, সেখান থেকে হচ্ছে আচ্ছা H+, কোন অবস্থায় আছে? অ্যাকোয়াস অবস্থায় আছে। আর হাইড্রোজেন গ্যাসিয়াস অবস্থায় আছে। ধরো এরকম একটা আমাকে সেল দেওয়া আছে। এখন এই যে যে সেলটা আমাকে দেওয়া আছে, এই সেলটার একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে জিঙ্ক তো এখানে সলিড, এবং হতেছে জিঙ্ক 2+ হচ্ছে আহ অ্যাকুয়াস। H+ আবার অ্যাকুয়াস, H2 আবার হচ্ছে গ্যাস। এখন আমি যে ফরম্যাটটা লিখছি সেই ফরম্যাটটা সবসময় কি লিখছি দেখো তো, তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার। তাহলে এখানেও তাই, তড়িৎদ্বার মানে তড়িৎদণ্ড, তড়িৎ বিশ্লেষ্য, দেখো তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার। তাহলে ওই ফরম্যাটে বসাইলে এখানে তড়িৎদ্বার কি হাইড্রোজেন না? বুঝতে পারি কি এখানে তড়িৎদ্বার হচ্ছে হাইড্রোজেন। তো অনেকের প্রশ্ন আসতেই পারে, ভাই তড়িৎদ্বার তো একটা দণ্ড হবে তাই না, তো হাইড্রোজেন আবার কেমনে দণ্ড হয়? তো আসলে হাইড্রোজেন এখানে তড়িৎদ্বার হিসেবে কাজ করে, বাট হাইড্রোজেন দিয়ে তো দণ্ড বানানো যায় না। তখন আমরা কি করি জানো? আমরা এখানে একটা তার নিই, দেখাবো পরে, সমস্যা নেই। প্লাটিনামের তার নিই। এই প্লাটিনামকে কি করা হয়, একটা প্লাটিনামের প্রথমে একটা কাঁচনল নেওয়া হয়, বুঝছো? মানে ধরো অনেকে বলতে পারে যে এইটা আবার কেমন তড়িৎদ্বার। হ্যাঁ, এইটা একটা তড়িৎদ্বার। কিরকম তড়িৎদ্বার? এই যে আমার কাছে ধরো একটা পাত্র আছে, এই হচ্ছে আমার কাছে একটা পাত্র। তো সেই পাত্রের মধ্যে আমি অ্যাসিড দ্রবণ নিচ্ছি, মানে দ্রবণের মধ্যে অনেক বেশি প্রোটন আছে। এই যে অ্যাসিডের দ্রবণ নিচ্ছি, আর এই দ্রবণের মধ্যে একটা নল নিচ্ছি। একটা নল নিছি, ধরো একটা নল।
সেই নলে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করছি। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, যে আমি যখন হাইড্রোজেন গ্যাস চালনা করব, তো আমার তো একটা তড়িৎদ্বার দরকার, একটা ফ্রেম দরকার। তো এই ফ্রেমটা নেওয়ার জন্য আমরা একটা প্লাটিনামের তার নেই। সো ধরো এটা হচ্ছে আমার সেই প্লাটিনাম তার, এই হচ্ছে সেই প্লাটিনাম তার। সো প্লাটিনামের তার কি করে, এই প্লাটিনামের তারটা জাস্ট কাঠামো তৈরি করে, এবং এই প্লাটিনামের তারের গা ঘেঁষে আমরা হাইড্রোজেনকে নন স্টপ ফ্লো করাই। তো হাইড্রোজেন দেখো নন স্টপ ভাবে চলছে একটা প্লাটিনামের তার ঘেঁষে। তখন যখন কোনো জিনিস নন স্টপ ভাবে চলে তখন সেটা তো দেখতে অনেকটা দণ্ডের মতোই মনে হবে, বুঝছো? এই জন্য আমরা প্লাটিনাম নেই, কারণ হাইড্রোজেনের নিজের পক্ষে তো তড়িৎদ্বার বা দণ্ড হওয়াটা সম্ভব না। তো বুঝতে পারছো কেন প্লাটিনামের তারটা নেওয়া হয়? অনেকে এখন বলতে পারে যে প্লাটিনাম না নিয়ে আমি নিব হচ্ছে কপার। না, আমরা এখানে আসলে হাইড্রোজেনকে, প্লাটিনামকে শুধু ফ্রেম তৈরি করার জন্য নিচ্ছি। আমি চাই না এখানে কোনো আনওয়ান্টেড রিয়েকশন হোক। তুমি যদি লোহা নাও, সস্তা জিনিস, বাট লোহা তো অনেক আনওয়ান্টেড রিয়েকশন করে ফেলতে পারে। তুমি যদি এখানে কপার নাও, সেও তো অনেক রিয়েকশন করে ফেলতে পারে। তার জন্য এখানে হইতেছে আমরা প্লাটিনাম নিচ্ছি। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। আবার এমনও হইতে পারে যে অ্যানোডে হাইড্রোজেন আসবে, থাকতেই পারে। যেমন ধরো হইতেছে এইটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের গ্যাস। কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে এটা তো আপেক্ষিক জিনিস, আশা করি এটুকু সবাই বুঝতে পারছি। হ্যাঁ, গোল্ড নিলেও হয়, বাট প্লাটিনাম বেশি বেশি হচ্ছে পপুলার। এটা তো সবাই বুঝে যে অ্যানোড কি হবে ক্যাথোড কি হবে এটা আসলে একভাবে বলে দেওয়া যায় না, ডিপেন্ড করে কার সঙ্গে সে আছে। সো হাইড্রোজেন H+, এ হচ্ছে আমাদের অ্যাকুয়াস, লবণ সেতু। তারপরে এখানে হচ্ছে ধরো কপারের সাথে নিলাম Cu2+, এটা অ্যাকুয়াস। আর এখানে হচ্ছে কপার। চাইলে এখানে সলিড দিলেও দিতে পারো। সবাই কি বুঝি কপারের সাথে নিলে হাইড্রোজেন অ্যানোড হয়, আর জিঙ্কের সাথে নিলে হাইড্রোজেন ক্যাথোড হয়। যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে সিরিজটা আবার দেখায় আসি। এই যে দেখো, আমার এখানে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার। সো হাইড্রোজেন উপরে আছে। কপার এবং হাইড্রোজেন নিলে হাইড্রোজেন হবে অ্যানোড, আবার হাইড্রোজেন এবং জিঙ্ক নিলে জিঙ্ক হবে অ্যানোড। ওইটাই করছে এখানে, যে জিঙ্কের সাথে আমি হাইড্রোজেন নিছি হচ্ছে অ্যানোড, জিঙ্ক অ্যানোড, আর কপারের সাথে হাইড্রোজেন অ্যানোড। তাহলে এটাকে যদি হইতেছে আমি ওই আমাদের ফ্রেমে ফেলাইতে চাই, তাহলে কি দাঁড়ায়? তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার। এখন তড়িৎ বিশ্লেষ্য অ্যাকুয়াস, তড়িৎদ্বার সলিড, এইটুকু আমার বৈধ, জায়েজ আছে, এখানে কোনো সমস্যা নাই। এটা কি জায়েজ আছে? কি মনে হয়? এই পেশাটুকু জায়েজ? খবরদার না। কেন জায়েজ না? কারণ এই হাইড্রোজেন তো তড়িৎদ্বার হবে না, হাইড্রোজেন তো গ্যাস। তার মানে এখানে আমরা কি নিব? এখানে আমরা প্লাটিনাম নিব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কি? অনেকে বলতে পারে ভাই প্লাটিনাম এইখানে কেন শেষে নিলেন, এইখানে কেন আগে নিলেন? কারণ আমি আগে শেষে নেই না, আমার এটার সাথে লাগবে দেখে এটার সাথে নিয়েছি, আমার এটার সাথে লাগবে দেখে এটার সাথে নিয়েছি, আর কোনো কারণ নাই। তারপরে আসি একেবারে আরেকটা উদাহরণ। এটা যদি বুঝতে পারো তাহলে সবকিছু বুঝতে পারবা। ধরো Fe2+ আছে, এটা অ্যাকুয়াস। Fe3+ আছে, এটাও অ্যাকুয়াস, লবণ সেতু। H+ অ্যাকুয়াস, H2 গ্যাস। এটা লিখে নাও, এটার মধ্যে সব নিয়ম আসবে। মানে তুমি যদি এইটা বুঝো তাহলে সব নিয়ম একটার মধ্যে কভার হয়ে যাবে। আমি একটু শেষ থেকে শুরু করি। শেষে যে এখানে হাইড্রোজেন আছে গ্যাস, সো হাইড্রোজেন তো গ্যাস কখনোই তড়িৎদ্বার হয় না, তার মানে এটাকে কম্পেনসেট করার জন্য আমরা এখানে একটা প্লাটিনাম নিলাম। প্রথম দিকে কিছু কাহিনী আছে, কাহিনী হইতেছে এখানে অ্যানোড কি হবে Fe2+। তো Fe2+ তো অ্যাকুয়াস, অ্যাকুয়াস তো কখনো অ্যানোড হয় না, তাই না? এটা তো বুঝি, গ্যাসও কখনো অ্যানোড হয় না, অ্যাকুয়াসও কখনো অ্যানোড হয় না। তাহলে এইখানেও আমরা একটা কি নিব, এখানে আমরা একটা প্লাটিনাম নিব। এবার আসি যে এই দুইটার মাঝখানে কি হবে। এই দুইটার মাঝখানে একটা কমা হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কমার রহস্য কি? কমার রহস্য হচ্ছে যখন তুমি আসলে এরকম সেল রিপ্রেজেন্ট করো, তখন যদি ওদের ভৌত দশা ভিন্ন হয় তখন মাঝখানে স্ল্যাশ হয় বা সিঙ্গেল বার হয়। যেমন ধরো জিঙ্ক সলিড, জিঙ্ক 2+ অ্যাকুয়াস, ভৌত দশা ভিন্ন, কঠিন এবং অ্যাকুয়াস হয়েছে। আবার এখানে দেখো প্লাটিনাম সলিড, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, এদেরও ভৌত দশা ভিন্ন আছে। আবার এখানে খেয়াল করো কপার অ্যাকুয়াস, কপার হচ্ছে সলিড, এরও ভৌত দশা ভিন্ন।
যদি ভৌত দশা ভিন্ন হয় তখন তার মাঝখানে হয় স্ল্যাশ বা সিঙ্গেল বার। কোনো কোনো বইতে একটু কাট করে দেখবে, কোনো বইতে সোজা করে দেওয়া আছে, একই জিনিস। কিন্তু যদি ভৌত দশা সেম হয়, যেমন Fe2+ ও অ্যাকুয়াস, Fe3+ ও অ্যাকুয়াস, তখন মাঝখানে কি হয়? তখন মাঝখানে হইতেছে এখানে কমা হয়। Fe এর সাথে প্লাটিনামটা আরেকবার, Fe টা হইতেছে এখানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস তো তড়িৎদ্বার হবে না। যেখানেই সে নিজে তড়িৎদ্বার হিসেবে কাজ করতে না পারে, অ্যাকুয়াস জিনিস কি দণ্ড হয়? অনেকে বলতে পারে ভাই আয়রন তো দণ্ড হয়, আয়রনের দণ্ড হয়। কিন্তু এখানে তো আয়রন আয়রন অবস্থা নেই, আয়রন এখানে Fe2+ অবস্থায় আছে। সো এটাতে তো দণ্ড হবে না। এই জন্য আমরা এখানে কি নিছি? প্লাটিনাম নিছি। সিলভারও সক্রিয় না, কিন্তু গোল্ডও সক্রিয় না, বাট প্লাটিনাম হচ্ছে ট্রেডমার্ক কেমিস্ট্রির জন্য। তাহলে একটু সবাইকে লিখে দেই যে হইতেছে ভৌত দশা সেম হলে একই ভৌত অবস্থা এখানে কমা হয়। ভিন্ন ভৌত অবস্থা এখানে বার হয়। এই হচ্ছে আমাদের মেইন কথা। হ্যাঁ, শুধু আয়রন নিলে Fe থেকে বার হইতো Fe2+ হইতো। কিন্তু আমি তো নতুন একটা নিয়ম দেখানোর দেখে হচ্ছে এটা দিলাম। তাহলে পুরো কনসেপ্টটা সংক্ষেপে রিভিউ করি। একটা সেলকে যখন আমি খাতায় লিখবো তখন কিছু নিয়ম ফলো করতে হয়। নিয়মটা কি? নিয়ম হইতেছে খাতার বাম পাশে অ্যানোডকে লিখতে হয়, খাতার ডান পাশে ক্যাথোডকে লিখতে হয়। মাঝখানে ডাবল বার দিয়ে লবণ সেতু বোঝানো হয়। এরপরে যদি কখনো অ্যানোড বা ক্যাথোড এমন হয় যে তড়িৎদ্বার না হয়, অ্যাকুয়াস থাকতে পারে, গ্যাস থাকতে পারে, তখন সেখানে আমরা প্লাটিনাম দেই। প্লাটিনামটা জাস্ট ফ্রেম হিসেবে কাজ করে, আর কিছু না। আর যদি এমন হয় তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য সেম ভৌত অবস্থার হয়, তখন হয় কমা। তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য ভিন্ন ভৌত অবস্থার হলে তখন মাঝখানে স্ল্যাশ হয়। এবার তোমাদের বইয়ে কিছু ভুল আছে, দেখে নিও। এই প্লাটিনামের আগে সিঙ্গেল কমা দেওয়া আছে, যে এখানে বইয়ে কমা দেওয়া আছে সেটা ভুল। এই জায়গায় কমা দেওয়া আছে বইয়ে, এইখানে কমা দেওয়া আছে, এইখানে কমা দেওয়া আছে, ভুল আছে, আগে থেকে বলে দিলাম। কারণ মানে এটা নিয়ে কেউ ঘাটায় না আর কি। কিন্তু নিয়মটা হচ্ছে সেম হইলে কমা হয়, ভিন্ন হইলে স্ল্যাশ হয়। এখন প্লাটিনাম সলিড আর এখানে হাইড্রোজেন গ্যাস, এটা তো সেম না, ভিন্ন। সুতরাং ওখানে কি হবে? কমা ইআই হবে, স্ল্যাশই হবে। এবার তোমাদেরকে একটা মজার প্রশ্ন করি। প্রশ্ন হতেছে এটা, কারেক্ট কেন করে না জানি না। ধরো আমি এরকম একটা লিখলাম যে কপার, কপার 2+, তারপরে দিয়েছে জিঙ্ক 2+, এরপরে হচ্ছে জিঙ্ক। এরকম একটা সেল আমি লিখলাম। মানে এখন ভৌত অবস্থা লিখছি না, কারণ এত সূক্ষ্মভাবে এখন চিন্তা করব না। আচ্ছা, এই সেলে দেখো তো একটু কন্ট্রোভার্সি হয় কিনা, একটু একটু নিজের ব্রেন খাটাও। নিজের ব্রেন খাটালে দেখবে একটা কন্ট্রোভার্সি এখানে পাচ্ছো। তো আমি সবাইকে একটু বলতে চাই সেই কন্ট্রোভার্সিটা কোথায় আছে। কন্ট্রোভার্সি হচ্ছে যে ভাইয়া, আমি জানি জিঙ্ক এবং এইখানে আমি যেভাবে রিপ্রেজেন্ট করছি, সেই রিপ্রেজেন্ট করাতে হইতেছে আমাদের এখানে কি দাঁড়ায়? এখানে কপার দাঁড়ায় হইতেছে অ্যানোড, তাই না? যেভাবে লিখছি সেভাবে কপার হচ্ছে অ্যানোড, আর জিঙ্ক হচ্ছে এখানে ক্যাথোড। কিন্তু বাস্তবে কি? মানে যদি আমি কপার এবং জিঙ্ক রে ধরো কানেক্ট করলাম, দিয়ে কপারকে আমি অ্যানোড বলে মার্ক করে দিলাম, কপার কি জানে যে কপার অ্যানোড না ক্যাথোড? আমি কি বলছি ওরে? ও তো কপার সারা জীবনে ক্যাথোডই হবে জিঙ্কের সাথে। এর মানে হচ্ছে বাস্তবে যা হয় এই প্রেজেন্টেশন সেটাকে ইন্ডিকেট করে না, সেটাকে উল্টা ইন্ডিকেট করে। আগে দেখো ফ্যাক্ট বুঝো কিনা। এই ফ্যাক্ট না বুঝলে কিন্তু হবে না। বাস্তবে কপার জিঙ্কের সাথে ক্যাথোড হবেই, কিন্তু আমি আবার কপারকে এখানে অ্যানোড বলছি। সো এই রিপ্রেজেন্টেশনে যদি অ্যানোড বলা হয় তাহলে তোমাকে এই ক্ষেত্রে কপারকে অ্যানোড বলতেই হবে, কিছু করার নেই। কারণ এভাবে রিপ্রেজেন্ট করানো আছে। পরীক্ষায় যদি আসে তাহলে এভাবেই করতে হবে। ধরো পরীক্ষায় এরকম একটা সেল দিলে তুমি পণ্ডিতি করে দিলা যে না তো স্যার, বাস্তবে তো কপার অ্যানোড হবে না, বাস্তবে কপার ক্যাথোড হবে। সো কপারকে ক্যাথোড ধরে উল্টায় ম্যাথ করে দিয়ে আসলা, হবে না কিন্তু। যেমনি বলা আছে অমনি ম্যাথ করতে হবে। কিন্তু এই সেলে কি হবে, ফ্যাক্টটা কি জানো? তুমি এই সেলের যে বিভব, এই বিভব কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? আমরা অঙ্ক করে দেখাবো এই সেলের বিভবটা আসলে নেগেটিভ হবে। অর্থাৎ এই সেলের আসলে কোনো ভোল্টেজ তুমি পাবা না। বরং এই নেগেটিভ বলতে মিন করে ওরে যদি এইভাবে রান করতে চাও তোমার উল্টা ভোল্টেজ দেওয়া লাগবে।
সবাই কি বুঝতে পারছি? সো বাস্তবের অ্যানোড আর প্রেজেন্টেশনের অ্যানোড যদি না মিলে তাহলে বিভব নেগেটিভ হয়। আর বাস্তবের অ্যানোড আর এখানকার অ্যানোড যদি মিলে যায় তাহলে হইতেছে বিভবটা পজিটিভ হয়। সো আমি এখানে একটু লিখে দেই, সেটা হইতেছে এইটা বাস্তবের অ্যানোড ও খাতার অ্যানোড উল্টা হলে, আমরা ম্যাথ করে দেখাবো পরে, বাট আপাতত হচ্ছে জেনে রাখি, উল্টা হলে সেলের বিভব নেগেটিভ হয়, মানে ওই সেলটা আসলে কাজ করবে না। মানে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করছো ওইভাবে কাজ করবে না, কাজ করলে তো উল্টা ভাবে কাজ করবে। ফিল করতে পারছো? আচ্ছা, আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই। এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হয়েছে। আমরা সেলের প্রেজেন্টেশন শিখছিলাম। কয়েকটা জিনিস মনে রাখলেই হইতেছে যে বামে অ্যানোড, ডানে ক্যাথোড। এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা তখনে। বামে অ্যানোড, ডানে ক্যাথোড। তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য যদি ভিন্ন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ভিন্নই থাকে, স্ল্যাশ হয়। আর যদি সেম হয় তাহলে কমা থাকে। সেম খুব রেয়ার কেসে হয়। মাঝখানে লবণ সেতু থাকে। কখনো যদি এমন হয় যে ক্যাথোড হোক বা অ্যানোড হোক, তড়িৎদ্বারটা আসলে সলিড না, মানে তড়িৎদ্বারটা কঠিন না, এরকম যদি হয় তাহলে আমরা প্লাটিনাম নেই। ওর কাজ কি? কাঠামো তৈরি করা। প্লাটিনামের কাজ তো পরে দেখবোই আমরা। আর তারপরে বলছিলাম এমন হতে পারে যে বাস্তবের অ্যানোড আর তোমার খাতার অ্যানোড মিললো না, উল্টা হয়ে গেছে। তখন সেই সেলটা আসলে বাস্তব সেল না, সেই সেলের পজিটিভ কখনোই হইতেছে সেলের ভোল্টেজ পজিটিভ হবে না। লবণ সেতু না থাকলে তো সেল হয় না আর কি। এবার তোমাদেরকে একটু কোষ বিভব দেখাই। সবাই একটু লিখে নাও কোষ বিভব। ওই যে বলছিলাম জারণ বিভব, বিজারণ বিভব, তারপরে আরেকটা বিভব ছিল সেল পটেনশিয়াল বলে এটা। আমরা জানি যে একটা সেলে দুইটা পার্ট থাকে, একটা অ্যানোড একটা ক্যাথোড, বা একটাকে আমরা জারণ অর্ধকোষ বলি, একটাকে বিজারণ অর্ধকোষ বলি। দুইটা মিলেই তো একটা সেল। তাহলে একটা সেলের বিভবটা হইতেছে এভাবে লেখা যায় যে ই সেল, মানে ই অফ সেল, টোটাল সেলের যে ভোল্টেজ সেইটা সমান ই অফ অ্যানোড। অ্যানোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটে। তাহলে অ্যানোডের আমরা কোন বিভব নিব? অ্যানোডের জারণ বিভব নিব, প্লাস ই অফ ক্যাথোড। এবং যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাথোডের বিজারণ বিভব নিব। ধরো আমি এটা একটু সরে উদাহরণ দেখাচ্ছি। তাহলে একটা কোষের বিভব সমান হচ্ছে ওই কোষে যে জারণ বিজারণ ঘটে তাদের বিভবের যোগফল। এটা খুব সিম্পল জিনিস, যে অ্যানোডে জারণ ঘটে দেখে অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে বিজারণ ঘটে দেখে ক্যাথোডের বিজারণ বিভব। যেমন যদি উদাহরণ দেই, ধরো আমার কাছে এরকম আছে যে জিঙ্ক আর কপার মিলে একটা সেল তৈরি হয়েছে। তো আমি তো জানি জিঙ্কের জারণ বিভব, কপারের বিজারণ বিভব। জিঙ্ক হইতেছে আমাদের অ্যানোড, কপার হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে এটার যদি আমি হচ্ছে ই সেল বের করতে চাই, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, মানে জিঙ্কের জারণ বিভব, ই অফ সিইউ টু প্লাস থেকে হচ্ছে সিইউ। এ হচ্ছে একটা উদাহরণ। এটা আবার স্ট্যান্ডার্ডের জন্য প্রযোজ্য, নন স্ট্যান্ডার্ডের জন্য প্রযোজ্য। এইগুলো যদি স্ট্যান্ডার্ড ভ্যালু নাও তাহলে এখানে স্ট্যান্ডার্ড মান বের হবে, এখানে তুমি যদি নন স্ট্যান্ডার্ড ভ্যালু বসো এখানে নন স্ট্যান্ডার্ড মান বের হবে, এটা আমরা জানি। এবার দেখো তো এই ফর্মুলার আবার 3-4টা ফরম্যাট আছে। আচ্ছা, আমরা কি ফিল করতে পারি যে আমি যদি এইখানে বিজারণ না লিখে এখানে জারণ লিখি, দেখো বুঝো কিনা? তাহলে এখানে চিহ্নটা কি উল্টে যাবে না? ওইটাকে আবার মেলানোর জন্য আমি এখানে একটা মাইনাস দিচ্ছি। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে এই বিজারণের জায়গায় যদি অক্সিডেশন লিখে দেই, তাহলে যে লাউ সেই কুদু হয়ে যাবে। কি বললাম? আমি জানি কপারের বিজারণ বিভব যা হবে কপারের জারণ বিভবের চিহ্ন উল্টা হবে। ওই চিহ্নকে এবার সোজা বানানোর জন্য এখানে একটা মাইনাস দিয়ে দিব। সো এই ফর্মুলার আরেকটা ফরম্যাট হচ্ছে, তুমি ইউজ করবে প্রথমটাই, কিন্তু এটাও লেখা যায় ই অফ অ্যানোডে কি ঘটে? জারণ বিভব, প্লাস ই অফ ক্যাথোডে কি বিভব ঘটে? জারণ বিভব।
এই যে, ও সরি, এখানে একটা মাইনাস হবে, এই প্লাসটা হবে না। একই জিনিস কিন্তু ভাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে একটা দিয়ে ম্যাথ করে যে আপনি অনেকগুলো কেন শেখাচ্ছেন? কারণ এমসিকিউতে আসে নিচের কোনটি সত্য নয় বা নিচের কোনটি সঠিক নয়, তখন তুমি যদি না জানো তখন ঝামেলায় পড়ে যাবা। আরেকটা ফর্মেট আনা যায়, প্রথমটা থেকে নয়, যে প্রথমটা থেকে লাল সাদাটা থেকে, যে আমি এই ক্যাথোডের বিজারণটা রাখবো, ঠিক আছে, অ্যানোডের এখানে জারণ লেগের জায়গায় বিজারণ লিখবো, এখানে একটা মাইনাস লিখবো। তাহলে ওটাকে সামনে নিয়ে আসছি, ই অফ ক্যাথোড তার বিজারণ মাইনাস ই অফ অ্যানোড তার বিজারণ। যে কোনো একটা দিয়ে ম্যাথ করলেও হয়, কিন্তু আমি রেকমেন্ড করব প্রথমটা দিয়ে ম্যাথ করতে। প্রথমটা দিয়ে ম্যাথ করা কেন সহজ? ভাই, অ্যানোডে জারণ ঘটে অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে বিজারণ ঘটে ক্যাথোডের বিজারণ বিভব, মাঝখানে প্লাস সাইন দিয়ে দাও, শেষ। এত কষ্ট কেন করতে হবে? আমি অনেকটাই দেখি ভাই, সত্যি কথা, অনেকটাই দেখি এটা মুখস্থ করে, এই যে এটা। তা আমি চিন্তা করি ভাই, এটা কেন মুখস্থ করে? হয়তো ওকে কেউ শিখাইছে, মুখস্থ করাইছে, এই জন্য মুখস্থ রাখে, বাট এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড না? যেখানে যা ঘটে সেখানে তাই দাও, মাঝখানে প্লাস সাইন দাও, এটাই বোধহয় বেশি সহজ লাগা উচিত। তাহলে এবার তোমাদেরকে যদি হইতেছে আমি বের করে দেখাই, যে হচ্ছে ধরো এই জিঙ্ক এবং কপারের, সবাই একটু লিখে নাও, প্রমাণ গ্যালভানিক কোষ বিভব কত? এই হচ্ছে প্রশ্ন। গ্যালভানিক মানে হচ্ছে জিঙ্ক এবং কপার। জিঙ্ক এবং কপারটাকে গ্যালভানিক বলে, ডেনিয়েল বলে, সবই বলে। তাহলে প্রমাণ বলছে, তাহলে প্রমাণ যদি তোমাদেরকে কিন্তু জিঙ্ক এবং কপারের মানটা মুখস্থ করতে বলছে। অনেকে বলছে যে হচ্ছে ভাইয়া কতগুলো মান মনে রাখবো, কয়টা মুখস্থ করবো? জাস্ট দুইটা, জিঙ্ক এবং কপার। জিঙ্কের জারণ হচ্ছে 0.76, কপারের বিজারণ হচ্ছে 0.34। ব্যাস, এই দুটো, বেশি মনে রাখা দরকার নেই। তার মানে এখানে হয়তো আমি বলতে পারি ই বা ই সেল সমান কি, ই নট অফ, ই নট বের করতে বলছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর জারণ, প্লাস ই নট অফ কপারের আবার বিজারণ। আর জিঙ্ক এবং কপার অনেক সময় পরীক্ষায় ডেটা দেওয়া থাকে না, স্যাররা ধরে নেয় যে এই কাঁচা বাচ্চা যেহেতু কলেজে পড়ে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা দিচ্ছে, সে জিঙ্ক এবং কপারের বিভবটা জেনে পরীক্ষা দিচ্ছে। অনেকটা অভিকর্ষ ত্বরণের মতো, সবাই যেরকম ধরে নেয় তুমি জানো ওরকম। তাহলে এই মানটা হচ্ছে 0.76, এই মানটা 0.34, যোগ করলে কত থাকে? 1.1 ভোল্ট। এই হচ্ছে আমাদের এখানকার আনসার। এবার ওইটা বোধহয় আমার করে দেওয়ার দরকার না, সেটাকে করো, তারপরে ওইটা একটু ফিল করাই দিই যে আগেরটাতে কি হইতো। তোমাদেরকে বললাম না যে আমি যদি অ্যানোড ক্যাথোড উল্টায় দেই, এই যে এই সেলটাতে, তাহলে বুঝতেই পারছো এখানে কপারের তুমি কি মান বসাইতা, কপারের এখানে জারণ মান বসাইতা। কপারের জারণ মান বসাইলে মানটা কত বসাইতা? কপারের জারণ মান হইতেছে এটা বসাইতা না, -0.34, এ বসাইতে তো। জিঙ্কের বসাইতা বিজারণ মান, জিঙ্কের বিজারণ মান মানে হইতেছে মাইনাস, তো প্লাসে মাইনাস এখানেও মাইনাস থাকে, -0.76, সো আলটিমেটলি -1.1 ভোল্ট হইতো। এই যে হইতেছে সেই কথা, বুঝছো? যে তখন ভোল্টেজটা কি হইতো? -1.1, অর্থাৎ ইনডিরেক্টলি বুঝাই, এই সেলটা রান করাইতে গেলে বাইরে থেকে আমাকে 1.1 ভোল্ট ইলেকট্রিসিটি দেওয়া লাগতো, ভোল্টেজ দেওয়া লাগতো, তাইলে এই সেলটা রান করতো, নাহলে এই সেলটা রান করতো না। মানে জিনিসটা খুব মজার, খুবই অদ্ভুত। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, এটাও বলা জরুরি, যে কখনো যদি এমন হয় ই সেল যদি পজিটিভ হয়, এটা কি বোঝায়? অ্যাক্টিভ সেল বোঝায় না?
কখনো যদি কোন একটা সেলের ভোল্টেজ পজিটিভ হয়, এটা ইনডিরেক্টলি বোঝায় আমাদেরকে এটা একটা অ্যাক্টিভ সেল, মানে ওই সেলটা আসলে নিজে নিজে কাজ করে। আর নেগেটিভ মানে বোঝায় সেটা আসলে অ্যাক্টিভ সেল না, বরং ও আসলে জোর করে ওকে দিয়ে কাজ করানো লাগে। ওর এই কাজ করাইতে গেলে আলাদা করে শক্তি আমাকে বাইরে থেকে দিতে হয়। ওকে, সো যা যা পড়ছি সংক্ষেপে একটু রিভিউ করি। এখান থেকে বিশেষ করে যে কোষ বিভব, কোষ বিভব মানে হইতেছে একটা সেলে তো জারণও ঘটে, একটা ছেলে বিজারণও ঘটে। তো জারণ বিজারণ দুইটা মিলেই তো একটা সেল হয়। তাহলে একটা সেলের কোষ বিভবও এই দুইটার যোগফল হবে। তাহলে অ্যানোডে জারণ ঘটে তার জারণ বিভব নিব, ক্যাথোডে বিজারণ ঘটে তার বিজারণ বিভব নিব, মাঝখানে সাইন দিব। ওর আবার হচ্ছে মারপ্যাচ করে এই বিজারণের জায়গায় জারণ লিখে মাইনাস দিলে হয়। আবার এই জারণের জায়গায় বিজারণ লিখে মাইনাস দিলেও হয়। তো তিনটা সূত্রেই ব্যবহার করা যায়, তবে প্রথমটা বেশি ভালো। আমি নর্মালি প্রথমটা ব্যবহার করতাম তোমাদের বয়সে, এখন ওটাই করি। আর তারপর বললাম যে কোন একটা সেলের মান যদি পজিটিভ হয়, এটা আমাদেরকে ইনডিরেক্টলি বোঝায় এটা একটা অ্যাক্টিভ সেল। এই সেলটার বিক্রিয়া টিক্রিয়া সব এমনি এমনি হয়, স্পন্টেনিয়াসলি হয়। সবাই এবার টাইটেল লিখে নাও, অমুকের পাত্রে তমক। আমি জানি না তোমরা আমি পড়ানোর আগে পড়ছো কিনা, এই চ্যাপ্টার থেকে একটা বিখ্যাত প্রশ্ন, এর পাত্রে ওরে রাখা যাবে কিনা, ওর পাত্রে তাকে রাখা যাবে কিনা, এরকম প্রশ্ন থাকেই, মানে প্রায় পরীক্ষায় থাকে। তো আমরা একটু আনসার খোঁজার চেষ্টা করব। একটা প্রশ্ন লিখে নিই, তারপরে আনসার বের করব। আচ্ছা ধরো তোমার কাছে একটা পাত্র আছে, আমাদের আশেপাশে তো অনেক পাত্র আছে, আর যে হচ্ছে যে পাত্রগুলো মেটালের তৈরি। আর এখন তো তাও প্লাস্টিক আসছে, প্লাস্টিক তো খুব আধুনিক আবিষ্কার। আগে তো প্লাস্টিক ছিল না, আগে তো মানুষ হচ্ছে ওই সিলভার, সিলভার তো না, নর্মালি স্টিল, লোহা, দস্তা এগুলোর পাত্রই ব্যবহার করতো। এখন ধরো তুমি হইতেছে জিঙ্কের পাত্র নিলা, দস্তার পাত্র, তার মধ্যে তুত রাখলা আর কি, কপার সালফেটের দ্রবণ রাখলা। এখন যদি এখানে জিঙ্ক বিক্রিয়া করে ফেলে ওই কপার সালফেটের সাথে, তাহলে তো ভাই রাখা যাবে না, তাই না? তো এইখানে এটা লিখে দেওয়ার মানে হয় না, তাও লিখে দিচ্ছি যে অমুকের পাত্রে তমুক মানে হইতেছে ভাই বিক্রিয়া করলে রাখা যাবে না, পাত্র ফুটো হয়ে যাবে। লিখে দেই যে বিক্রিয়া করলে রাখা যাবে না। বিক্রিয়া করলে রাখা যাবে না, এই হচ্ছে আমাদের মেইন কথা। আর বিক্রিয়া না করলে রাখা যাবে। এখন জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখা যাবে কিনা, যদি এটা এমসিকিউ তে আসে, তাহলে তুমি কিভাবে চিন্তা করবে দেখো, আগে এমসিকিউর জন্য দেখাই। এমসিকিউ তে তুমি কি চিন্তা করে করছো এটা তো স্যার দেখবেন না, স্যার তো দেখবেন যে তোমার আনসারটা হয়েছে কিনা। তো এমসিকিউ তে দেখো জিঙ্ক আর তার সাথে কপার সালফেট আছে। এই জিঙ্ক কপার সালফেট থেকে কপার কি প্রতিস্থাপন করতে পারে? বা ছোটবেলার জিনিস চিন্তা করো। অবশ্যই পারে, জিঙ্ক সিরিজের উপরে আছে, জিঙ্ক বেশি সক্রিয়। আর আমরা জানি যে বেশি সক্রিয় সাথে প্রতিস্থাপন করতে পারে, তার মানে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে জিঙ্ক সালফেট আর তৈরি হবে কপার। তার মানে এখানে কি হবে, উত্তর হচ্ছে রাখা যাবে না, কারণ বিক্রিয়া করে ফেলছে। এটা হচ্ছে এমসিকিউ ভাই, আমি যে বিক্রিয়া দেখাইলাম তুমি তো এটা দেখাবাও না, তুমি তো মনে মনে হিসাব করে আনসার করে দিবা। তো আমি একটা শর্টকাট লিখে দিচ্ছি, শর্টকাটটা হচ্ছে এইটা: সারির নিচে পাত্র থাকলে, সারির নিচে পাত্র থাকলে রাখা যাবে। এই সারি মানে হচ্ছে ওই সারি না, এই সারি মানে হচ্ছে সিরিজ, ওই যে সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আর এই পাত্র মানে হইতেছে পাত্র, ওই যে ঘটি বাটি এগুলা। তো সিরিজের নিচে যদি পাত্র থাকে তাহলে রাখা যাবে। এখানে পাত্র কই আছে, জিঙ্ক তো উপরে আছে। তো জিঙ্ক যদি উপরে থাকে, এটা তো আমাদের যে শর্ত শিখছি তার উল্টা হয়েছে, তার মানে এখানে রাখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই এমসিকিউ তে আসলে তো তুমি না হয় এটা করলা,
সিকিউতে আসলে কি তুমি এটা করবা? অবশ্যই না। সিকিউতে আসলে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন একটু দেখি সিকিউতে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। পাত্র তো সবসময় ধাতু দিয়ে তৈরি, জিঙ্ক, কপার, আয়রন, এই টাইপের আর কি, তাই তো? এটা সিকিউতে দেয়, খুবই 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 দেয়, এবং গ নাম্বারেই দেয়। এখন পাত্র বলতে আমরা যাদেরকে বুঝাই, জিঙ্ক হোক, কপার হোক, আয়রন হোক, এরা তো আসলে ধাতু হিসেবে থাকে, মানে নর্মাল পরমাণু হিসেবে থাকে। তুমি কি কখনো জিঙ্ক, কপার, আয়রন এদেরকে মাইনাস হইতে দেখছো? কখনো এদিকে দেখছো জিঙ্ক 2 মাইনাস হয়েছে, কপার 2 মাইনাস হয়েছে? উত্তর হচ্ছে না। তার মানে এই পাত্রগুলো আসলে বিক্রিয়া তো নর্মালি হচ্ছে করলে না করলে সেটা পরের হিসাব। কিন্তু কথা হচ্ছে যে এই পাত্রগুলো কখনো ইলেকট্রন গ্রহণ করে না। কারণ তারা কি অবস্থায় আছে? তারা তাদের চার্জ নিরপেক্ষ পরমাণু হিসেবে আছে। সো জিঙ্ককে দিয়ে তুমি ইলেকট্রন গ্রহণ করাইতে পারবা না, কপারকে দিয়ে গ্রহণ করাইতে পারবা না। কপার 2 প্লাস গ্রহণ করতো, বাট কপার তো গ্রহণ করবে না। জিঙ্ক 2 প্লাস গ্রহণ করতো, বাট জিঙ্ক তো গ্রহণ করবে না। অর্থাৎ পাত্রগুলো যে মেটালের তৈরি, সেই মেটালগুলো না কখনো ইলেকট্রন গ্রহণ করে না। তাইলে ও হচ্ছে অনেকটা এরকম যে ভাঙবো তবু মচকাবো না। মানে জিঙ্কের ব্যাপারটা এরকম যে বিক্রিয়া করব না ওকে, কিন্তু যদি বিক্রিয়া করি তাইলে আমি ইলেকট্রন দান করব, আমি অ্যানোড হব। তার মানে বুঝতে পারছো যে পাত্রের হাতে দুইটা অপশন ফাঁকা আছে, হয় সে বিক্রিয়া করবে না, না হয় সে অ্যানোড হবে। মানে পাত্র বিক্রিয়া করা মানে পাত্র অ্যানোড হওয়া। আগে এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো সবাই। এটুকু না বুঝলে কিন্তু হবে না। যে পাত্র হচ্ছে ধাতুর তৈরি, ধাতুগুলো সবসময় চার্জ নিরপেক্ষ পরমাণু হিসেবে আছে, এবং এরা কখনো ইলেকট্রন গ্রহণ করে না। তার মানে ধাতু হয় বিক্রিয়া করবে এবং করলে অ্যানোড হবে, না হয় বিক্রিয়া করবে না। তাহলে আমি ধাতু বিক্রিয়া করে কি না করে এটা কিভাবে চেক করব? ধাতুকে অ্যানোড ধরেই চেক করব, বা পাত্রকে অ্যানোড ধরেই চেক করব। যদি পাত্র অ্যানোড ধরে বিক্রিয়া করে তাহলে করলো, না করলে তো করলো না। কারণ এর বাইরে তো ধাতু যায় না। So আমরা একটু দেখি, যদি তুমি সিকিউতে করো তাহলে সবসময় পাত্রকে অ্যানোড ধরে অ্যাপ্রোচ করতে হবে। পাত্রকে অ্যানোড ধরবো, কারণ ও তো এই একটা দিকেই বিক্রিয়া করে, একটা শর্তেই বিক্রিয়া করে। তাহলে এখানে অ্যানোড কি হবে? জিঙ্ক হবে। তো আমি এখানে জিঙ্কের জারণ মান বসাবো। আমরা স্ট্যান্ডার্ডটাই বের করি, কারণ স্ট্যান্ডার্ড ছাড়া তো আর কিছু জানি না আমরা। ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট অফ Cu2 প্লাস থেকে Cu। এই মানটা কত? আমাদের মুখস্থ 0.76। এই মানটা কত? 0.34। তাহলে যোগ করলে কত থাকে? 1.1 ভোল্ট থাকে। এখানে মানটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে চিহ্নটা বেশি ইম্পর্টেন্ট। এই যে 1.1, তার মানে মানটা কি? পজিটিভ আসছে। পজিটিভ মানে কি? এটা একটা অ্যাক্টিভ সেল, তাই না? এটা যেহেতু অ্যাক্টিভ সেল, তার মানে কি হবে? বিক্রিয়া হবে। বিক্রিয়া হবে, অর্থাৎ রাখা যাবে না। আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে সেলটা যেহেতু অ্যাক্টিভ, সেলের রিঅ্যাকশন গুলো যেহেতু হচ্ছে, তার মানে এখানে রাখা যাবে না। হ্যাঁ, ওই সেম জিনিসটাকে আমরা একটু উল্টা করে দেখছি, আর কিছু না। আমরা এর পরের কনসেপ্টে যাই, নার্নস ইকুয়েশন, যেখান থেকে পরীক্ষায় মানে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই চ্যাপ্টারে স্যারদের সব থেকে প্রিয় জিনিস। বাট নার্নস ইকুয়েশন যাওয়ার আগে সবাই একটু লিখে নাও যে বিভিন্ন প্রকার অর্ধকোষ। একটু দেখায় সেটা। আরে বাবা, এত সময় লাগে সেভ হইতে? অর্ধকোষ, বিভিন্ন প্রকারের অর্ধকোষ আছে। মানে অর্ধকোষের ক্লাসিফিকেশন আর কি। বাট ক্লাসিফিকেশন আমি পছন্দ করি না। সো তোমরা যে কয় টাইপের অলরেডি শিখছো সেগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখাই।
জিঙ্ক কপার থাকলেও মান দেওয়া থাকবে, বাট আমি সবাইকে মুখস্থ করতে বলছি সেফ থাকার জন্য। নাম্বার ওয়ান হচ্ছে একেবারে রেগুলারটা, যেটা আমরা চিনি, ধাতু ও তার আয়ন অর্ধকোষ। এটা আসলে আমরা যতগুলো অর্ধকোষ দেখছি তার মধ্যে সব থেকে রেগুলার ভার্সনটা, যে আমার কাছে একটা ধাতু থাকবে, তার একটা আয়ন থাকবে, এই অর্ধকোষকে ধাতু এবং তার আয়ন আয়ন অর্ধকোষ বলি। যেমন হচ্ছে যে এটা, যে আমি জিঙ্কের সাথে জিঙ্কের আয়ন নিচ্ছি, অথবা হতেছে আমি এটা নিচ্ছি যে কি বলে, আমি হচ্ছে নিলাম অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম 3+, অথবা আমি নিলাম হতেছে Cu2+ এর সাথে Cu, মানে একেবারে সিম্পল রেগুলার ফরম্যাট। কোন একটা ধাতু, তার সাথে তার আয়ন নিচ্ছি। এটা অ্যানোড হইতে পারে, ক্যাথোড হইতে পারে, অর্ধকোষ তো অর্ধকোষ তো অর্ধকোষ অর্ধেক, ডিপেন্ড করে যে সে অ্যানোড হবে না ক্যাথোড হবে। তাহলে ধাতু এবং তার আয়ন অর্ধকোষ, এটা সব থেকে রেগুলার ফরম্যাটটা। 2 নম্বর হচ্ছে এইটা, ধাতু অ্যামালগাম ও তার আয়ন অর্ধকোষ। আমরা কি অ্যামালগাম শব্দের অর্থ জানি? অ্যামালগাম শব্দের অর্থ হচ্ছে পারদ। তার মানে এখানে পারদের একটা ব্যাপার স্যাপার আছে। আর এদের উদাহরণ কি আসলে কি জানো? যেমন ধরো হচ্ছে সোডিয়ামের সাথে এরকম পারদ মিক্স করে দেওয়া হয়। কেন? নর্মালি এইটা ইউজ করা হয় যখন ধাতুটা এক্সট্রিমলি সক্রিয় হয়। যেমন ধরো তুমি সোডিয়ামের সাথে কপার নিচ্ছ, এখন সোডিয়াম যত ফাস্ট ইলেকট্রন দান করতে চায় বা করতে পারে, কপার এত সহজে নেয় না। এই জন্য সোডিয়ামের জারণ ক্ষমতা একটু হলেও কমানোর জন্য, অথবা সে যেন পরিবেশের সাথে এক্সট্রা কোনো বিক্রিয়া না করে, যেমন বাতাসের সাথে বিক্রিয়া না করে বা পানি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া না করে, এই জন্য পারদ দিয়ে কোট করে দেওয়া হয়। তো সোডিয়াম অ্যামালগাম এখানে হইতেছে সোডিয়াম+। তারপর নর্মালি পটাশিয়াম অ্যামালগাম, পটাশিয়াম+। সো মনে রাখবা যে এটা নর্মালি সাধারণত সক্রিয় ধাতুর জন্য আমরা ব্যবহার করি, সাধারণত সক্রিয় ধাতু। কোনটা? ধাতু অ্যামালগাম এবং তার আয়ন অর্ধকোষ। একেবারে ওই যে আমজনতা ধাতু জিঙ্ক কপার অ্যালুমিনিয়াম, ওদের জন্য আসলে এটা ব্যবহার করা হয় না। তাহলে প্রথমটা গেল ধাতু ও তার আয়ন অর্ধকোষ, 2 নম্বর ধাতু অ্যামালগাম ও তার আয়ন অর্ধকোষ। আমরা হচ্ছে 3 নম্বরটাতে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে গ্যাস অর্ধকোষ। নামের মধ্যে অর্থ লুকায় আছে। গ্যাস অর্ধকোষ মানে কি? মানে হচ্ছে এখানে কোনো একটা গ্যাস থাকবেই, এবং গ্যাস অর্ধকোষ আমি অলরেডি দেখায় আসছি মানে যে মনে আছে হাইড্রোজেন, তারপরে হইতেছে হাইড্রোজেনই দেখাইছিলাম, ক্লোরিনও হইতে পারে। যেমন ধরলাম হচ্ছে এইটা যে H2 থেকে হইতেছে H+, এবং এইখানে আমরা কি নেই? এখানে আমরা হচ্ছে প্লাটিনাম নেই, কারণ এখানে আচ্ছা ভৌত অবস্থা লিখে দেওয়া জরুরি। প্লাটিনাম H2, এখানে হচ্ছে গ্যাস, এখানে আবার H+, অ্যাকুয়াস। এই যে এটা হচ্ছে আমাদের গ্যাস অর্ধকোষ। হাইড্রোজেন এখানে অ্যানোড তো। মার্কারি হচ্ছে কোট করে দেওয়া হয়। মার্কারিও তো হচ্ছে ধাতু, কিন্তু তরল ধাতু। সো হচ্ছে তারপরও মার্কারিকে তুমি যদি একটু ঠান্ডা করে সোডিয়ামের সাথে মিলাই দাও, তখন সে তো মিশে যায় ধাতুর সাথে। অথবা এরকম যদি হয় যে হইতেছে এখানে Cl2 থেকে Cl-, তাহলে 0 থেকে মাইনাস হয়েছে মানে কমছে, সুতরাং 0 থেকে মাইনাস হয়েছে, কমছে, কমলে সে হচ্ছে ক্যাথোড। তার মানে এখানে হচ্ছে আমরা প্লাটিনাম নিব। এখানে হচ্ছে গ্যাস Cl-, এখানে হইতেছে আমাদের প্লাটিনাম।
ক্লিমেনসন বিজারণে হ্যাঁ জিঙ্ক আর হচ্ছে অ্যামালগাম ইউজ করা হয়। তাহলে গ্যাস অর্ধকোষে কি ওর একটা গ্যাস থাকবে। নর্মালি তো গ্যাস থাকে না, আমরা জানি একটা থাকে সলিড একটা থাকে অ্যাকুয়াস। কিন্তু যদি কখনো এরকম একটা কোনো গ্যাসেও থাকে সেটাকে আমরা গ্যাস অর্ধকোষ বলি। নাম্বার 4 হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। জারণ বিজারণ অর্ধকোষ মানে হচ্ছে, এটা তোমাদেরকে দেখায় আসছি যে Fe2+ অ্যাকুয়াস, Fe3+ এটা অ্যাকুয়াস, আর এখানে হচ্ছে প্লাটিনাম। এখন ভাই কিসের ভিত্তিতে জারণ বিজারণ বলা হচ্ছে? আমরা নর্মালি জানি যে দেখো, যে যে কোনো একটা সাইড চার্জ নিরপেক্ষ হয় নর্মালি। এখানে ওর হচ্ছে চার্জ নিরপেক্ষ, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ নেই, এখানে আবার চার্জ আছে। তারপরে দেখো এই যে এইখানে চার্জ নেই, এখানে আবার চার্জ আছে। মানে ইউজুয়ালি যেটা হয় যে কোনো একটা সাইডে চার্জ থাকে না, কিন্তু যদি এমন হয় যে দোনো সাইডে চার্জ থাকে তখন সেটাকে কি বলা হয়? জারণ বিজারণ অর্ধকোষ বলা হয়। আর নাম্বার 5 হচ্ছে ধাতু ও তার অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এটার বিস্তারিত আমরা পরে পড়বো, সামনে এমনিতে আছে। ক্যালোমেল তড়িৎদ্বার অনেক বড় একটা উদাহরণ আছে। সো এটা নিয়ে আমরা এখন কথা না বলি, পরে মানে হয়তো আজকে ক্লাসের শেষে অথবা আগামী ক্লাসে। প্লাটিনাম কেন ক্লোরিনের সাইডে দেখো, নর্মালি এটা কি বোঝায়? এটা কিন্তু আমরা দেখছি এখানে জারণ মান 0, এখানে মাইনাস, মানে জারণ মান কমে গেছে। জারণ মান কমে যায় কার? ক্যাথোডের না? আর ক্যাথোডের তড়িৎদ্বার আমরা শেষে লিখি না, সেই জন্য হচ্ছে ওই পাশে প্লাটিনাম হয়েছে। তাহলে এখানে একটু রিভিউ করে দেই। আমরা দেখলাম যে অর্ধকোষ 5 রকম, বাট এই রকম টকম আসলে ইম্পর্টেন্ট কোনো কথা না। অর্ধকোষের জাস্ট কয়েক টাইপের অর্ধকোষ। একটা হচ্ছে ধাতু ও তার আয়ন অর্ধকোষ। এখানে আমরা কি করি? একটা সিম্পল ফরম্যাট, ধাতুর সাথে তার আয়ন নিই। তারপর নিচে ধাতু অ্যামালগাম ও তার আয়ন অর্ধকোষ। মনে রাখবে এটা সক্রিয় ধাতুদের জন্য নেওয়া হয়, সোডিয়াম পটাশিয়াম ওদের জন্য নেই। কারণ কি? ওরা আসলে অনেক আনওয়ান্টেড রিয়াকশন করে, ওদের জারণ ক্ষমতা এত বেশি যে ওদের সাথে বিচরিত হয়ে কেউ পারে না। ওইটা কমানোর জন্য আমরা মার্কারি কোট করে দেই। তারপরে দেখলাম গ্যাস অর্ধকোষ। যদি জারক বিজারকের কোনো একটা সাইডে কোনো কিছু গ্যাস থাকে তখন সেটাকে আমরা গ্যাস অর্ধকোষ বলি। জারণ বিজারণ অর্ধকোষ হইতেছে ওই জারিত হওয়ার আগে পরে দুই অবস্থাতেই চার্জ থাকবে, সেটাকে জারণ বিজারণ অর্ধকোষ বলে। আর ধাতু ও তার অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এটা আমরা পরে পড়বো, কারণ এটার স্পেসিফিক উদাহরণ এমনিতে আমাদের সিলেবাসে বড় একটা অংশ জুড়ে আছে। ওকে, তো আমরা একটা ব্রেক নিচ্ছি, একেবারে 10 মিনিট পরে 11টা 1-এ সবাই চলে আসো, দেরি করো না। ওয়েল, নার্নস্ট ইকুয়েশন, এটাকে বাংলায় অনেকে নার্নস্ট পড়ে। ওয়ার্ডটা আসলে নার্নস্ট না, নার্নস্ট, যতটুকু ডিসেন্ট ভাবে বলা যায়। এখন একটু প্রেক্ষাপটটা বলা দরকার যে এটা আসলে কেন পড়ি, কি দরকার ছিল। কারণ কোনোটি জিনিস পড়তে গেলে বোঝা উচিত যে এটা কেন পড়ছে। আমরা বলছিলাম যে সেলের তো পটেনশিয়াল 2 রকম হয়, এটা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড। তো ওই যে স্ট্যান্ডার্ড যেগুলো আমরা দেখলাম না, জিঙ্ক কপার এগুলো সব তো আমরা দেখিয়ে ফেলছি। ইভেন আমাদের এখানে যতগুলো ভ্যালু দেওয়া ছিল, একটু দেখে আসি সবাইকে, এগুলো সব কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া ছিল। স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া ছিল মানে হইতেছে এখানে আমরা মিন করে নিছি কপারের ঘনমাত্রা 1 মোলার, এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা 1 মোলার, এই যে হাইড্রোজেনের গ্যাস হচ্ছে চাপ হচ্ছে 1 মোলার, মানে 1 atm। সব স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, বাট হোয়াট ইফ আমাকে এমন একটা প্রশ্ন দিল যে ধরে নাও আমাকে এরকম একটা প্রশ্ন দিচ্ছে, এটা জিজ্ঞেস করছে যে এটা অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং বলে দিল 0.3 মোলার, এইটা কত? এখন ভাই এটা কি আমার মুখস্থ? আনসার হচ্ছে না। আমার মুখস্থ কোনটা? আমার মুখস্থ তো যেটা স্ট্যান্ডার্ড তখন। তো এই টাইপের জিনিস যখন আসলে স্ট্যান্ডার্ড থাকবে না, ইভেন এগুলো তোমার মুখস্থ করতেও হবে না। তোমার তো দায় পড়ে নেই যে দুনিয়ার যত এরকম তড়িৎদ্বার আছে সবগুলোর বিভব মনে রাখা।
তাহলে নার্স ইকুয়েশন ব্যবহার করার প্রেক্ষাপটটা হচ্ছে অনেক স্টুডেন্টরা এই ইকুয়েশন ব্যবহার করে বাট ওটা জানেই না, বুঝেই না যে কোন ওকেশনে এটা ব্যবহার করতে হয়। আবারও বলছি, এই ইকুয়েশন ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে, দেখো এখানে লিখে দেওয়া আছে, when the cell conditions are standard, মানে যখন সেলের শর্তগুলো স্ট্যান্ডার্ড থাকবে না। স্ট্যান্ডার্ড থাকবে না মানে ঘনমান টনমোলার থাকবে না, চাপ 1 atm থাকবে না। ওকে, এখন ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, বাট ইকুয়েশনটা আমি চাই তোমাদেরকে আসলে আমি নিজে হাতে লিখে লিখে দেখাচ্ছি। সো নার্স একটা সমীকরণ দিছিল, সমীকরণটা হচ্ছে এইটা, ডেল্টা জি, ডেল্টা জি সবাই জানো মুক্ত শক্তির পরিবর্তন। এটা আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় দেখে আসছি। সো মুক্ত শক্তির পরিবর্তন, এবং আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হইতেছে নন স্ট্যান্ডার্ড ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালুর মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এটা আমরা সবসময় করতাম না? যে মনে আছে প্রথমে ফিজিক্সে একটা সূত্র বানাইতাম, একটা সূত্র বানানোর পরে তারপরে বাতাসের বাধাটা হ্যান ত্যান আমরা যোগ বিয়োগ করতাম। কিন্তু দিন শেষে তোমাকে তো আসলে একটা স্ট্যান্ডার্ড কিছু বানাইতে হবে, তারপরে নন স্ট্যান্ডার্ড মানটা স্ট্যান্ডার্ড মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা তুমি ফিজিক্সেও করছো, অনেক জায়গায় করছো। তাহলে আমরা কি করব, কি আমরা তো জানি স্ট্যান্ডার্ড মানগুলা, আমি সেই স্ট্যান্ডার্ড মানের মাধ্যমে নন স্ট্যান্ডার্ড ভ্যালু বের করা। আমি এখানে একটু লিখে দেই যে এই ইকুয়েশনের ফায়দাটা কি। স্ট্যান্ডার্ড মান ব্যবহার করে নন স্ট্যান্ডার্ড মান বের করা, এটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। কিসের? নার্স ইকুয়েশনের। তার মানে বুঝতেই পারছো যে সমীকরণে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বসানোর জিনিস থাকতে হবে, একটা নন স্ট্যান্ডার্ড মান বের হবে, এটাই আমাদের আলটিমেট উদ্দেশ্য। এখন ওনার যে ইকুয়েশন, ওনার ইকুয়েশনটা শুরুতে এমন ছিল, ডেল্টা জি সমান হচ্ছে এই রংটা নিছিলাম, ডেল্টা জি নট। এটাও মুক্ত শক্তির পরিবর্তন গিবসের, এটাও মুক্ত শক্তির পরিবর্তন গিবসের, কিন্তু প্রথমটা নন স্ট্যান্ডার্ড, পরেরটা স্ট্যান্ডার্ড, প্লাস আর টি এল এন কিউ। এই হচ্ছে গিবসের ইকুয়েশনটা, ডেল্টা জি সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কিউ। এখন একটু সবাইকে বলে দেই যে হইতেছে ডেল্টা জি মানে হইতেছে মুক্ত শক্তির পরিবর্তন, প্রত্যেকটার অর্থ বলে দেওয়া উচিত। ডেল্টা জি মানে হইতেছে মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তির পরিবর্তন মানে হইতেছে, মুক্ত শক্তি মানে হচ্ছে সেই শক্তি যে শক্তি আমরা অ্যাক্সেস করতে পারি, যে শক্তি কাজে রূপান্তরিত করা যায় সেটাকে মুক্ত শক্তি বলে। মুক্ত শক্তির পরিবর্তন মানে সেই শক্তির পরিবর্তন। এবং তোমরা কি ফিল করতে পারো যে, আচ্ছা বাকি অর্থগুলো একটু বলে দিই, তারপরে বলে দিচ্ছি। আর মানে তো গ্যাস ধ্রুবক, আমরা সবাই জানি আর হচ্ছে এইটা। এবং যেহেতু এখানে এনার্জি নিয়ে ডিল হচ্ছে, সুতরাং অবশ্যই হইতেছে আমরা আর এর মানটা এস এককে নিব। এস একক মানে হইতেছে 8.314, এইটা। আর কিউ নিয়ে একটু পরে কথা বলছি। এখন দেখো তো বুঝো কিনা যে মুক্ত শক্তির পরিবর্তন, যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো ভালো কথা, যারা পড়োনি এখন শিখে নাও যে মুক্ত শক্তি মানে যে শক্তিকে কাজে রূপান্তর করা যায় সেটাকে মুক্ত শক্তি বলা হয়। আমাদের আশেপাশে অনেক শক্তি আছে, সব শক্তি দিয়ে কিন্তু কাজ করা যায় না। তাহলে সব শক্তি দিয়ে কাজ করা যায় না, এই যে আমি যে কথা বলছি এটা তো শব্দ শক্তি, বাট এই কথা দিয়ে কি কাজ করা যাবে? সব কথায় তো মানে সব শক্তি কখনোই এনার্জিতে কনভার্ট করা যায় না। তাহলে যে শক্তিটাকে এনার্জিতে কনভার্ট করা যায় সেই শক্তিটাকে আমরা মুক্ত শক্তি বলে থাকি। আর বুঝতেই পারছো তাহলে মুক্ত শক্তির পরিবর্তন মানে কি? মুক্ত শক্তির পরিবর্তন মানে হচ্ছে কৃতকাজ। তাহলে ডেল্টা জি সমান হতেছে ডাব্লিউ বা হচ্ছে কাজ। এখন কাজ মানে কি? ফিজিক্সে তোমরা একটা ফর্মুলা পড়ছো, দেখো মনে আছে কিনা, আধান ইনটু হচ্ছে বিভব, মনে পড়ে? কাজ সমান হচ্ছে, ফিজিক্সে চলতরিতে বা স্থির তড়িতে ছিল যে আধান ইনটু হচ্ছে বিভব, এই হচ্ছে আমাদের ডেল্টা জি। এখন যখন একটা ব্যাটারি হচ্ছে রান করে, যখন একটা ব্যাটারি চলে, তখন আধান মানে কি? আধান মানে হইতেছে ই ইন্টু এফ।
কারণ দেখো ই হচ্ছে যত মোল ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, আর এফ হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জকে মোল সংখ্যা দিয়ে গুণ করলে মোট চার্জের পরিমাণটা পাওয়া যায়। সো ই এফ হচ্ছে চার্জ, আর বিভবের মান তো আমরা জানি, সিম্বলাইজ করছি ই দিয়ে। তাহলে আমি বলতে পারি যে ডেল্টা জি সমান হইতেছে ই ইন্টু এফ ইন্টু ই। চ্যাপ্টার 4 এর বন্ডের পার্টটা স্কিপ করলে ওই যে তাপ রসায়নটা, না কোনো সমস্যা নেই, বাট অ্যাডমিশনের জন্য করা ভালো। এটুকু পাইলাম। এবার সবার কি এটুকু জানা আছে যে মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ হইলে স্পন্টেনিয়াস প্রসেস হয়? যদি কেউ না জানো এখন থেকে জেনে নাও, ডেল জি নেগেটিভ হইলে স্পন্টেনিয়াস প্রসেস। কেউ আবার মিলাই ফেলো না ডেল, আমরা তখন দেখছিলাম ভোল্টেজ পজিটিভ হইলে স্পন্টেনিয়াস, কিন্তু ডেল জি নেগেটিভ হইলে স্পন্টেনিয়াস। আবারও বলতেছি, থার্মোডাইনামিক্স এর একেবারে বেসিক ল, যে ডেল জি যদি হইতেছে নেগেটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস প্রসেস হয়। এখন একটা সেল তো নিজে নিজেই কাজ করে, কারণ ও নিজেই ব্যাটারি, স্পন্টেনিয়াস। এই জন্য আমরা এখানে একটা কি দেই, এখানে একটা মাইনাস দেই। সো এই হচ্ছে আমাদের মুক্ত শক্তির পরিবর্তন। আমি রিভিউ করে দেবো, সমস্যা নেই। আমরা শিখছি হচ্ছে নার্মসড ইকুয়েশন। এই ইকুয়েশন আমাদেরকে কি করে? আমাদেরকে হেল্প করে কি বের করতে? আমাদেরকে বের করে হইতেছে ভোল্টেজ বের করতে হেল্প করে, নন স্ট্যান্ডার্ড ভোল্টেজ। কারণ অনেক সময় আমাদের সেলের ওই কন্ডিশন গুলো স্ট্যান্ডার্ড থাকে না, মানে ঘনমাত্রা থাকলে অনমোলার থাকে না, বা হচ্ছে কি বলে চাপ থাকলে 1 atm থাকবে না সব সময়। তো যদি স্ট্যান্ডার্ড না থাকে, তখন আমরা স্ট্যান্ডার্ডের মাধ্যমে নন স্ট্যান্ডার্ড ভ্যালুটা বের করি। ওইটা বের করে দিতেছে ইকুয়েশনের মাধ্যমে। সো এই ইকুয়েশন কি, ডেল জি সমান ডেল জি নট আর টি এল এন কিউ। সো এখানে আর এর মান তো 8.314, কেন? কারণ বলছিলাম শক্তি নিয়ে কাজ করতে, না বলি না এখন, এই চ্যাপ্টারের ক্লাস এখনো নেই। বাট এসআই এককে মানটা নেওয়া উচিত, কারণ শক্তি টক্তি সব তো এসআই এককে হয়। আর ডেল জি মানে হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তির পরিবর্তন মানে কৃতকাজ। কৃতকাজ মানে আধান ইন্টু বিভব। আধানের মান হচ্ছে ই ইন্টু এফ। কারণ এফ হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যা। তাহলে গুণ করলে মোট ওখানকার চার্জ বোঝায়। আর ই তো হচ্ছে আমাদের ভোল্টেজ। আর যেহেতু সেলটা নিজে নিজে কাজ করে, এই জন্য আমরা এখানে একটা কি দিচ্ছি, মাইনাস দিচ্ছি। কিউ এর পরিচয় পরে বলতেছি। তাহলে ওই ভ্যালুগুলো বসাও। মাইনাস ই ইন্টু এফ ইন্টু ই সমান মাইনাস ই ইন্টু এফ ইন্টু ই নট আর টি এল এন কিউ। এই আমার ইকুয়েশন দাঁড়ায়। সো এটাকে যদি আমি হইতেছে ইটাকে আলাদা রাখি, মানে মাইনাস ই এফ দিয়ে ভাগ করে দেই। সো ই মানে ই সেল লিখি সংক্ষেপে। এখানে থাকে হইতেছে ই নট সেল, এই প্লাসের জায়গায় মাইনাস হয়, আর টি বাই হইতেছে ই এফ। দেখো ই এফ নিচে চলে গেছে, আর এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে এল এন কিউ। এই হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন। ই সেল সমান ই নট সেল। এবং আমি সবাইকে বলবো নিজের নাম যেমন মুখস্থ, এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা যেমন মুখস্থ, এটাকে আমরা মুখস্থ করে ফেলো। ই সেল সমান ই নট সেল, এই যে বলছিলাম না, ই নট সেলের মাধ্যমে ই সেলটা বের করা, স্ট্যান্ডার্ডের মাধ্যমে নন স্ট্যান্ডার্ড ভ্যালু বের করা। সো ই সেল সমান ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ। ই মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়েছে, আর এল এন কিউ। চলো কিউ এর পরিচয়টা জানি। কিউ হইতেছে, এটাকে বলা হয় রিঅ্যাকশন কোশেন্ট। যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো কেপিকেসি, তার মধ্যে হচ্ছে পড়াইছিলাম। সো কিউ মানে হচ্ছে এইটা, কিউ সমান হচ্ছে যে কোনো একটা মোমেন্টে উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভর, আর নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। তাহলে আমরা বললাম কিউ সমান কি? কিউ কে বলা হয় বিক্রিয়ার অনুপাত বা রিঅ্যাকশন কোশেন্ট। অনুপাত বলে ইংলিশে, বাংলায় কোশেন্ট বলে। উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভর, আর নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। এখানে আবার প্রশ্ন আসতে পারে সক্রিয় ভর জিনিসটা কি? সেটা একটু সংক্ষেপে বলে দেই, যে সক্রিয় ভর আসলে আমরা কি হিসাব করি।
এটা এই চ্যাপ্টারের জিনিস না, এটা রাসায়নিক পরিবর্তনের জিনিস। অ্যাকুয়াসের জন্য আমরা কি নেই? আমরা মোলারিটির মান নেই, মানে মোল পার লিটারে যে মান সেটা হইতেছে আমাদের অ্যাকুয়াসের সক্রিয় ভর। যদি আমাদের অ্যাকুয়াস না থেকে গ্যাস থাকে, তখন সেখানে আমরা এটিএম এর মান নেই। আর যদি এমন থাকে সেখানে কোনো কিছু সলিড থাকে অথবা লিকুইড থাকে, অ্যাকুয়াস আর লিকুইড কিন্তু সেম না, এর সক্রিয় ভর হইতেছে 1। ওকে, অনেক কথা একসঙ্গে বলে ফেলছে, আমি ডটগুলোকে কানেক্ট করে দিই। আমরা দেখলাম যে নার্স ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাদের কি দরকার? আমাদের দরকার যখন সেলের কন্ডিশন গুলো স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে না, তখন আবার স্ট্যান্ডার্ড ভ্যালুটা মাধ্যমে নন স্ট্যান্ডার্ড ভ্যালু বের করা, সেটার জন্য দরকার। তো এটার উদ্দেশ্য কি? স্ট্যান্ডার্ড মান ব্যবহার করে নন স্ট্যান্ডার্ড মান বের করা। তো ওনার ইকুয়েশন ছিল এইটা, ডেল জি সমান ডেল জি ডট প্লাস আর টি এল এন কিউ। এবং দেখলাম যে ডেল জি মানে কি? মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তির পরিবর্তন মানে কৃতকাজ। কৃতকাজ মানে হচ্ছে আধান ইনটু, এই যে আধান ইনটু বিভব। যেহেতু সেলটা নিজে নিজে কাজ করছে, এই জন্য এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি, গেল এটুকু। আর তারপরে দেখলাম এই ভ্যালু যদি বসাই, মাইনাস ইএফ দিয়ে ভাগ করে দিলে এই ইকুয়েশন দ্বারাই কিউ এর পরিচয় হচ্ছে, কিউ হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। কোন একটা বিক্রিয়ার সময় উৎপাদের সক্রিয় ভর আর বিক্রিয়কের সক্রিয় ভরের রেশিওটাকে আমরা কি বলি? কিউ বলি। এবং সক্রিয় ভর মানে হচ্ছে অ্যাকুয়াসের জন্য মোলার ঘনমাত্রার মান, গ্যাসের জন্য এটিএম এর মান আংশিক চাপের, আর সলিড লিকুইডের জন্য 1। আর সবাই একটু লিখে নাও যে এই সেলটা হাফ সেলের জন্য প্রযোজ্য, ফুল সেলের জন্য প্রযোজ্য। এই যে ওই এটা applicable for both half and full cell. সো অ্যাপ্লিকেশন দেখলে তোমাদের কাছে জিনিসটা মজা লাগবে, বুঝতে পারবা যে এটা কি কাজে লাগে। আমরা একটা ম্যাথ সলভ করি। এই প্রথম ম্যাথটা, প্রথম না দুইটা একসঙ্গে লিখে দাও, একটু ফাঁকা রেখো মাঝখানে, সমাধান করার 3-4 লাইন লেখা যাবে এরকম। আচ্ছা, আমরা প্রথমটা সলভ করি। আমাকে বের করতে বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই 2+2 পড়ে যাবে 0.3 মোলার। এবং আমাদের জিঙ্কের প্রমাণ জারণ বিভবটা দেওয়া আছে, আমাকে জিঙ্কের জারণ বিভব বের করতে বলছে। এখন আমি প্রশ্ন করব যে ভাই, আমি তো না হয় এতক্ষণ ধরে নার্স ইকুয়েশন পড়াইছি, তারপরে একটা অঙ্ক দিছি, সুতরাং এটা নার্স ইকুয়েশন রিলেটেড অঙ্কই হবে। বাট এক্সাম হলে তুমি কি দেখে বুঝতে এখানে নার্স ইকুয়েশন ব্যবহার করতে হবে, এটা একটু বলো। এক্সাম হলে আমি কি দেখে বুঝতাম যে এখানে নার্স ইকুয়েশন ইউজ করতে হবে? ভাই এই যে দেখো 0.3 মোলার, এইটুকু তুমি যদি ধরতে না পারো তাহলে কিন্তু তুমি অঙ্ক বুঝবা না। মানে তোমার হইতেছে ওই যে থাকে না যে অঙ্ক খালি করতে পারি বাট অঙ্ক বুঝি না যে কেন এটা করবো, ঘনমাত্রা স্ট্যান্ডার্ড দেওয়া নাই। তাহলে আমাকে বের করতে বলছে প্রমাণ জারণ বিভব। তাহলে আমি সেই অনুযায়ী বের করি, একটু উপরে লিখি। ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা চাইছে, সমান ই নট অফ, এই ই এর যে ফরম্যাট ই নট এরও সেই ফরম্যাট, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মাইনাস আর টি বাই, বইতে এখানে ইএফ এর জায়গায় এন এফ লেখা আছে, এল এন কিউ। কিন্তু এন দিয়ে আমরা নর্মালি মোল সংখ্যা বোঝাই, তো এই জন্য আমি এখানে এন দিতে পছন্দ করি না। এই মানটা কত? এই মানটা 0.76 ভোল্ট। আর এর মান হচ্ছে 8.314। টি দেওয়া নাই, ধরে নাও 298। দেওয়া থাকবে পরীক্ষায়, টেনশন নিও না, বাট আমি 25 ডিগ্রি ধরে নিছি।
EF মানে হইতেছে 2F, এফ এর মান তো 96,500 ইন্টু ln। দেখো কিউ, তুমি যদি চাও তাহলে এটার বিক্রিয়া দেখাইতে পারো। যেহেতু হচ্ছে আমার এটা বের করতে বলছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে বুঝতেই পারছো যে জিঙ্ক হচ্ছে বিক্রিয়ক, জিঙ্ক 2+ হচ্ছে উৎপাদ। কেউ বিক্রিয়া দেখায়, কেউ এমনিতেই বুঝে নাই, আমি এমনিতেই বুঝে নেই। জিঙ্ক 2+ হচ্ছে উৎপাদ, উৎপাদের ঘনমানটা কত, 0.3। আর এই জিঙ্ক সলিড হচ্ছে বিক্রিয়ক। আমরা কি জানি, সলিডের সক্রিয় ভর তো 1, তার মানে এখানে কি থাকে, 1 থাকে। সো এখানে তুমি যদি হচ্ছে ভ্যালু বের করো 0.775। এখন দেখো তোমার অঙ্ক হইছে কি হয় না সেটা কেমনে বুঝবা? ভাই, ঘনমাত্রা পরিবর্তনের জন্য সেলের বিভব কিন্তু আহামরি পরিবর্তন হয় না। সো 0.76 ছিল সেখানে, ও আচ্ছা মাইনাসই হবে, 0.76 ছিল সেখানে 0.77 হয়েছে। তার মানে হচ্ছে এখানে কি বলে, আহ অঙ্কটা হয়েছে। এবার একটু বলে দেই এই অঙ্কটা যে হয়েছে তোমাকে আরেকটা প্রমাণ দেই। এই জিঙ্কের প্রমাণটা আমাদের মুখস্থ না, 0.76। বিশ্বাস করো ভাই, আমি আগে থেকেই জানতাম এখানে ভোল্টেজ একটু বেশি হবে। এখন আমি চাই তোমরা একটু চিন্তা করো এখানে ভোল্টেজ বেশি হবে সেটা কেমনে বুঝতা। আমি বলে দিচ্ছি। এখানে ঘনমাত্রা 1 মোলার ছিল 0.76 এর ক্ষেত্রে। এখন ঘনমাত্রা তো কমে গেছে। ঘনমাত্রা কমে গেছে মানে কি, বেশি বেশি জিঙ্ক আরো আসবে না? 1 থেকে তো 0.3 ছোট। সো 1 থেকে যদি 0.3 ছোট হয়, বেশি বেশি জিঙ্ক দ্রবণে আসবে। বেশি বেশি আসবে মানে কি, এর ভোল্টেজ বেড়ে যাবে না? সো এই জন্য এই মানটা অবশ্যই এই মান থেকে বড় হবে। মানে ওটা ম্যাথমেটিক্যালিও হিসাব করা যায়, কিন্তু এমনিতেও বোঝা যায়, ফিল করা যায় যে এই মানটা উত্তরটা বড় হবে। তো এই জিনিসগুলো না কেমিস্ট্রিকে অনেক বেশি মানে অনেক বেশি কি বলে, এন্টারটেইনিং করে ফেলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ফিল করতে পারো। পরেরটা আসে, এইখানেও কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া নাই, এবং আমাকে বের করতে বলছে এই যে কপারের নন স্ট্যান্ডার্ড বিজারণ বিভব বের করতে বলছে, এই যে এটা বের করতে বলছে। তাহলে আমি এটা অনুযায়ী ফর্মুলা বসাবো। যদি ফর্মুলা বসাই তাহলে এরকম দাঁড়ায়। আচ্ছা, আগে আমরা একটু ক্রেডিট করি। এই মানটা কি আহ বড় হবে না ছোট হবে? চিন্তা করো তো। Cu2+ থেকে Cu, মানে মাইনাস তো হবেই, সেটা নিয়ে তো সন্দেহ নাই। কারণ এখানে হচ্ছে মাইনাস না, কপারের বিজারণ দেওয়া আছে, প্লাস হবে। বড় হবে না ছোট হবে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্রেডিট করে বুঝাই দেই। সেটা হতেছে, আমরা কিন্তু বের করব কপারের বিজারণ বিভব। খেয়াল করো, কপারের বিজারণ, কপার তো এমনিতেই হইতেছে বিজারণ 0.34। এখন কপার হচ্ছে নর্মালি কি হয়, বিজারণ যখন হয় Cu2+ ইলেকট্রন গ্রহণ করে করে কপারে জমা হয়। এবং যত বেশি কপার থাকবে তত সেটা ভালো হবে, তাই না? মানে যত বেশি কপার দ্রবণে থাকবে তত বেশি বেশি গ্রহণ করবে। তো ঘনমানটা বেশি হইলে এখানে ভালো। কিন্তু এখানে ঘনমানটা কি হয়েছে, ঘনমানটা কমে গেছে। সুতরাং এই মানটা 0.34 থেকে ছোট হবে। এটা আমরা প্রেডিক্ট করে রাখলাম, এখন দেখি চলো বের করি। আচ্ছা, এই মানটা কিন্তু আমাকে সরাসরি দেওয়া নাই। দেখো, আমার কপারের বিজারণ বিভব দরকার, কিন্তু কপারের দেওয়া আছে জারণ। এই যে জারণ দেওয়া থাকলে কি হয়েছে, বিজারণ তো বের করাই যায়। এই মাইনাসটা শুধু উঠাই দিব, এখানে থাকবে 0.34 মাইনাস RT 8.314। টি এর মান হচ্ছে 298। এখানে হচ্ছে 2F, 2 × F। আর এলএন, দেখো এইখানে হচ্ছে Cu2+ হচ্ছে বিক্রিয়ক। এই যে Cu2+ বিক্রিয়ক, তাহলে এ যদি বিক্রিয়ক হয় ও নিচে যাবে, Cu2+ এর ঘনমাত্রা 0.2। সো নিচে যাবে হচ্ছে 0.2, আর উপরে যাবে হচ্ছে 1। কত আসে এখানে? ছোট আসা উচিত, কারণ এটা ভালো ক্যাথোড না। 0.32 ছোটই আসছে। বাট তোমাকে যে প্রতি পরীক্ষার আগে আগে ওরকম অঙ্ক করার আগে হিসাব করতে হবে ব্যাপারটা এমন না।
ব্যাপারটা হচ্ছে এটা ফিল করা যায়, মানে তুমি যদি হচ্ছে কখনো টিউশনি টিউশনি করাইতে যাও, তখন স্টুডেন্টরা এগুলো বললে স্টুডেন্টরা খুশি হয় যে হ্যাঁ তাই তো। অ্যানোড কেন বড় হয় আরেকবার বলবো? অবশ্যই। অ্যানোড তো হচ্ছে ইলেকট্রন দান করে করে দ্রবণে আসে। দ্রবণের ঘনমাত্রা বেশি হলে কমন আয়ন ইফেক্ট বেশি না? তো দ্রবণের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে কমন আয়ন ইফেক্ট বেশি, মানে দ্রবণে ওইটা ইলেকট্রন দান করে আর আসতে চাইবে না। সো ও না আসলে তো আমার জন্য ভালো না, আসলেই না আমার জন্য ভালো। সো এখানে যদি ঘনমাত্রা 1 মোলার থাকতো আর 0.3 মোলার তোর থেকে ছোট, তাহলে এখানে বেশি বেশি জিঙ্ক ইলেকট্রন দান করে দ্রবণে আসবে। আচ্ছা, এরপর এটা লিখে নাও। ভাই এটাও সেম সেম এক কালার। কিরকম? আমাকে ধরো, এখানে আসলে প্রশ্ন কমপ্লিট করা নাই, প্রশ্ন এটা চাইছে। ধরো প্রশ্ন চাইছে হচ্ছে এইটা, যে ই অফ H2 থেকে H+, এটা কত? প্রশ্ন অবশ্যই বলে দেওয়া থাকতে হইতো, বাট প্রশ্ন তো বলে দেয় নাই, ধরে নিলাম এইটা চাইছে। তো আমরা বের করি। আমরা জানি যে হইতেছে ই সেল মানে হইতেছে এইটা, ই অফ H2 থেকে H+ সমান ই নট অফ H2 থেকে হচ্ছে H+ মাইনাস RT বাই EF ইন্টু ln/Q। এই হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা, তোমরা কি হাইড্রোজেনের প্রমাণ বিভবের মান জানো? আমি তোমাদের দুইটা মুখস্থ করতে বলছি, আরেকটা মুখস্থ করো হাইড্রোজেনের, সেটা হচ্ছে শূন্য। জিঙ্ক এটা মুখস্থ করছি, কপার এটা মুখস্থ করছি, আর হাইড্রোজেন এটা মুখস্থ করবো। এই তিনটা তিনটা মুখস্থ করলেই হচ্ছে। সো এইখানে মানটা হচ্ছে শূন্য মাইনাস RT। RT মানে হইতেছে এইটা 8.314, টি এর মান হচ্ছে 298। এখানে দেখো হাইড্রোজেন থেকে 2H+ তৈরি হয়েছে, মানে দুইটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়েছে। সো 2 × 96,500। এইখানে একটু কথা আছে, এলএন। এই পর্যন্ত সবাই আসো। আচ্ছা, আমাদের উৎপাদ হচ্ছে হাইড্রোজেন। এখন আমরা জানি উপরে উৎপাদের সক্রিয় ভর নিতে হবে, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর নিতে হবে। এখন উপরে যদি উৎপাদের সক্রিয় ভর নেই, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা সেটা কি 0.3। কিন্তু মনে আছে যে কিউপি কিউসি বা কেপি কেসির সময় সহগগুলো কি হইতো? পাওয়ার হইতো না? তাহলে 0.3 তার উপরে স্কোয়ার যাবে। আর নিচে হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক হইতেছে এখানে হাইড্রোজেন গ্যাস অবস্থায় আছে, তার চাপ দেওয়া আছে 0.5 ATM। তাহলে নিচে আমি কি নেব? 0.5ই নিব। অনেকে মনে করে যে ভাইয়া, যে আপনি একই ইকুয়েশনে আংশিক চাপও নিলেন, আবার একই ইকুয়েশনে হইতেছে ঘনমাত্রাও নিলেন। আসলে আমি আংশিক চাপও নেই নাই, ঘনমাত্রাও নেই নাই। আংশিক চাপের আদলে সক্রিয় ভর নিছি, ঘনমাত্রার আদলে সক্রিয় ভর নিছি। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখানে কিছু একটা মান আসবে। 0.022 এত ভোল্ট। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি কি করলাম আবার একটু রিপিট করি। সেটা হইতেছে হাইড্রোজেনের জন্য হচ্ছে আমি হিসাবটা করছি। এখন প্রশ্ন ধরো এটা চাইছে হাইড্রোজেনের জারণ বিভব। তাহলে ই অফ হাইড্রোজেনের জারণ সমান ই নট অফ হাইড্রোজেনের জারণ। মেইন কথা হচ্ছে এইখানে তুমি যে ফরম্যাট নিবে এখানে সেই ফরম্যাট নিতে হবে।
RT/EF ln Q সূত্র বসাইছে। হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভবও শূন্য, প্রমাণ বিজারণ বিভবও শূন্য, মানে সবই শূন্য। কেন শূন্য পরে বলবো না, নেক্সট ক্লাসে। এখন আর এর মান বসাইছি, টি এর মান বসাইছি, ই কেন 2 হয়? দেখো এখানে রিঅ্যাকশন আসলে কোনটা? রিঅ্যাকশন তো এইটা, দেখো হাইড্রোজেন -2 ইলেকট্রন সমান 2H+, এটাই তো রিঅ্যাকশন। তাহলে দুইটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, তো এই জন্য ই এর মান হচ্ছে 2 ln। জানি যা সমস্যা হয়েছে ln এর পরেই হয়েছে। আমাকে উপরে নিতে হবে উৎপাদ, তার হচ্ছে সক্রিয় ভর। এখানে উৎপাদ কে? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন একোয়াস অবস্থায় আছে, তো একোয়াস অবস্থায় আছে মানে হইতেছে মোলার ঘনমাত্রা নিব 0.3, এবং ওর সহগটা যেহেতু 2 আছে, আমরা জানি কেপি-কেসি বলি, কিউপি-কিউসি বলি, এদের সহগগুলো সবসময় পাওয়ার হয়ে যায়। তাহলে এই সহগটা পাওয়ার হয়ে গেছে, সো 2 পাওয়ার হয়ে গেছে। আর নিচে আমাকে বিক্রিয়কের সক্রিয় ভর নিতে হবে, বিক্রিয়ক থেকে না হাইড্রোজেন। এখন ও তো গ্যাসিয়াস অবস্থায় আছে, গ্যাসের সক্রিয় ভর তো আমরা দেখলাম এটিএম এর যে চাপের মান সেটা তো 0.5, এটা নিচে। তো অনেকে যদি কেউ মনে করে থাকে যে ভাইয়া একই সূত্রে এটিএম নিলেন, একই সূত্রে ঘনমাত্রা নিলেন, আমি আসলে ঘনমাত্রাও নেই নেই, এটিএমও নেই নেই, আমি সক্রিয় ভর নিছি। এবার কি বুঝতে পারছি যারা তখন সমস্যা হয়েছে? এবার দেখি হচ্ছে ফুল সেল। সো ফুল সেলটা আসলে আগে আমি তোমাদেরকে বের করে দেখাবো যেটা কেমনে বের করে, তারপরে একটু ব্যাখ্যা দিব যেটা কই থেকে আসে ফিল করার জন্য। যেমন ধরো এই একটা ফুল সেল দেওয়া আছে, জিঙ্ক 2+, কপার 2+, সেটা হচ্ছে কপার। এবং আমাকে ই নট সেলটা দেওয়া আছে 1.1 ভোল্ট, ই সেল কত? ম্যাথটা একটু তুলে নেই সবাই। দেখো, জিঙ্ক 2+, 0.02, কপার 2+, তারপর হতেছে কপার। যেহেতু স্ট্যান্ডার্ড দেওয়া নেই, আগে আমি দেখাচ্ছি তুমি পরীক্ষার হলে কেমনে করবা, তারপরে তোমাদেরকে বলতেছি যে হইতেছে এটার পেছনে কিছু মজার মজার কথা আছে জিনিসটাকে ফিল করার জন্য, সেটা পরবর্তীতে আমি ফিল করাই দেবো। যেহেতু এগুলো স্ট্যান্ডার্ড নাই, তার মানে অবশ্যই এটা হচ্ছে আমাদের ইয়া নিতে হবে, কি বলে, নার্স ইকুয়েশন নিতে হবে। So আমি ইকুয়েশনটা বসাই। ইকুয়েশনটা কি দ্বারা? ইকুয়েশন দ্বারা এটা ই সেল সমান ইনট সেল মাইনাস RT/EF × ln Q। আচ্ছা, তোমরা কি ফিল করতে পারো যে এই যখন একটা ফুল সেল হয় তখন দুইটা বিক্রিয়া হয়, দুইটা বিক্রিয়াতে দুইজন বিক্রিয়ক থাকে, দুইজন উৎপাদ থাকে। মানে দেখো এখানে জিঙ্ক হচ্ছে একটা বিক্রিয়ক, তো আমি রিঅ্যাক্ট্যান্ট আর দিলাম, আর জিঙ্ক 2+ একটা উৎপাদ, প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট। আবার এখানে কপার 2+ আরেকটা রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট। তো আমি অনেক স্টুডেন্টরা দেখছি, অনেক স্টুডেন্ট আবেগে ঠেলায় মনে করে এই লবণ সেতুর বামের গুলো বিক্রিয়ক, মানে ওরা এটারও বিক্রিয়ক ধরে, এটারও বিক্রিয়ক ধরে, আর এটারে উৎপাদ ধরে, এটারে উৎপাদ ধরে, এরকম অনেকে ধরে। কিন্তু খবরদার, লবণ সেতু কখনো মাঝের কিছু না। এই যে বিক্রিয়ক উৎপাদ আবার বিক্রিয়ক আবার উৎপাদ, এই হচ্ছে আমাদের বিক্রিয়ক উৎপাদের কাহিনী। তো ইনট সেলটা আমাকে সরাসরি দেওয়া আছে, ইনট সেলটা সরাসরি দেওয়া আছে 1.1। এই কাঁচা বাচ্চারা সবসময় কিন্তু এরকম সরাসরি দেওয়া থাকে না, মাঝে মধ্যে এমন ভাবে থাকে যে হইতেছে ওই যে জিঙ্কের বিভব দেওয়া আছে আলাদা করে প্রমাণটা, কপারেরটা আলাদা করে প্রমাণটা দেওয়া আছে, তখন ওগুলো যোগ করে এখানে বসাইতে হয়। তো এই অঙ্কটাই আমাদের সরাসরি দেওয়া আছে, সব অঙ্কে সরাসরি দেওয়া নাও থাকতে পারে। মাইনাস RT, আর এর মান হইতেছে 8.314, টি ধরো 298, সব জায়গায় যেটা ধরে নিচ্ছি ওটাই ধরে নেই। এখানে ই এর মান বের করতে গিয়ে অনেকে ভুল করে, অনেকে মনে করে যে জিঙ্ক 2টা দান করছে, কপার 2টা গ্রহণ করছে, তাহলে 2 আর 2 যোগ করে 4 হয়, তাই না? এই তো, খবরদার, 2F। কারণ ই এর পরিচয় হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, জিঙ্ক 2টা দান করে, কপার ওই 2টাই গ্রহণ করে। তো এখানে 2 ও 2 যোগ করা যাবে না আর কি। ই এর মান হচ্ছে 2 × ln Q। এই lnটা হচ্ছে খুব ফান। এই পর্যন্ত আসি সবাই। উপরে হচ্ছে আমার উৎপাদ, তাই না? এখন উৎপাদ এখানে দুইটা, একটা হচ্ছে জিঙ্ক 2+,
একটা হচ্ছে কপার। এখন জিঙ্ক 2+, এই মানটা তো 0.02, এই যে এটা। আরেকটা উৎপাদ হচ্ছে কপার, সেটা তো সলিড, এর মান তো 1। আর বিক্রক এখানে দুইটা, এখানে হচ্ছে একটা হচ্ছে সলিড জিঙ্ক যার সক্রিয় ভর 1, আরেকটা হতেছে কপার 2+, যার সক্রিয় ভর হচ্ছে 0.1। তাহলে এইখানে যা বের হয় সেটা হচ্ছে আমাদের আনসার। সবাই কি বুঝতে পারছি কেমনে পরীক্ষার হলে ইনপুট করতে হয় ভ্যালু? আবারও বলছি, কখনো কখনো এমন থাকতেই পারে যে এই মানটা আমাকে সরাসরি দেওয়া নাই, প্রমাণ জিঙ্কের জারণ বিভব, প্রমাণ কপারের বিজারণ বিভব দেওয়া আছে, তখন যোগ করে বা বিয়োগ করে যাই হোক আমাদেরকে বের করতে হইতো। এখানে আমাদের 1.12 আসে। হ্যাঁ, 1.12। এইবার আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যেটা কই থেকে আসছে, কিভাবে আসছে। এখন যে স্লাইডটা আমি দেখাবো বা আগামী 10 মিনিট যে কথাগুলো বলবো, এগুলো আসলে খুব একটা তোমার পরীক্ষায় লাগবে না, বাট মজা লাগবে যারা আসলে কোনো কিছু ফিল করতে চাও, একেবারে ডেপ থেকে বুঝতে চাও। ইলেকট্রোকেমিস্ট্রি না অনেক মজার চ্যাপ্টার, যদি কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকে। যদি কেউ কলেজে ক্লাস করো তাহলে বুঝতে পারবা যে এটা স্যাররা কত হজবরলা ভাবে বোঝায় বা কত টিচার একেবারে হজবরলা ভাবে বোঝায়। এখনকার স্লাইডটা হচ্ছে এমনি। ধরো আমার কাছে এরকম একটা সেল দেওয়া আছে, যে হইতেছে আহ জিঙ্ক, জিঙ্ক 2+, 0.2 ঘনমাত্রা দেওয়া আছে আর কি মোলার, কপার 2+, 0.3 মোলার, আর হচ্ছে কপার, ওই যেটা তখন দেওয়া ছিল ওরকমই। এখন আমাকে এটার ভোল্টেজ বের করতে বলছে। তাহলে দেখো তো আমি কি জানি, আমি জানি হইতেছে ই সেল সমান হইতেছে ই অফ অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। এবং তোমাদেরকে বলছিলাম যে ওই ফর্মুলাটা হাফ সেলের জন্য সত্যি, ফুল সেলের জন্য সত্যি। তো আমি ফুল সেলের জন্য এই ফর্মুলা নিছি। এখন যদি কেউ আমাকে এই শর্তে এই, মানে তার মানে এখানে ই সেল সমান কত, এখানে ই সেল সমান হইতেছে এইটা, ই নট কিন্তু দেওয়া যাবে না এখন, ই অফ জিঙ্কের জারণ প্লাস ই অফ কপারের বিজারণ, ওই শর্তে। এখন ভাই কেউ যদি আমাকে এই মানটা বলে দিত বা আমার যদি এই মানটা জানা থাকতো, তাহলে তো আমি সরাসরি এই মান ভ্যালু ইনপুট করলে আনসার বের হইতো। কিন্তু আমি তো এই মানটা জানি না। বুঝতে পারছো কিনা? ধরো আমি যদি ওই ঘনমাত্রার শর্তে, এই ঘনমাত্রার শর্তে জিঙ্কের ভোল্টেজ জানতাম, অথবা আমি এই ঘনমাত্রার শর্তে যদি কপারের ভোল্টেজ জানতাম, তাহলে তো ভাই ভ্যালু ইনপুট করলেই হয়ে যেত। কিন্তু সেটা তো আমি জানি না। এখন আমি কি করব তাহলে? জিঙ্কের তো আমি স্ট্যান্ডার্ডটা জানি, তো আমি এটার জন্য আলাদা করে নার্স ইকুয়েশন ব্যবহার করব, এটার জন্য আলাদা করে নার্স ইকুয়েশন ব্যবহার করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার জন্য আলাদা করে ব্যবহার করা, এন্ড এটার জন্য আলাদা করে ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি আর কি, ই সেল সমান, এই যে এটা হচ্ছে এইটা আমাদের, এর জন্য নার্স ইকুয়েশন ব্যবহার করো। তাহলে কি দাঁড়ায়? ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মাইনাস আর টি বাই ই এফ ইন্টু এল এন। তোমার এখানে দাঁড়ায় হচ্ছে, উপরে দাঁড়ায় হচ্ছে, উপরে কি দাঁড়াবে? জিঙ্কের ঘনমাত্রা, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, আর নিচে শুধু জিঙ্কের ঘনমাত্রা। যাই হোক, যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে আমাদের ওই প্রথম বক্সের সূত্র। আমরা এই দ্বিতীয় বক্সের জন্য সেম ফর্মুলা বসাবো। ই নট অফ Cu2+ থেকে Cu মাইনাস আর টি বাই ইএফ ইন্টু এল এন
উপরে হচ্ছে কপার তার ঘনমাত্রা, আর নিচে হচ্ছে Cu2+ তার ঘনমাত্রা। একটু লিখে না সবাই এটুকু। এবার আমরা করব কি, এই যে এইটাকে মানে ই সেলের জায়গায় ই সেল থাকবে, এইটাকে আর এটাকে একসাথে লিখবো। ই নট অফ জিঙ্ক থেকে Zn2+ প্লাস ই নট অফ Cu2+ থেকে Cu। মানে এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি। দেখো কোনটাকে, এই অংশটুকু আর এই অংশটুকু। আর এই মাইনাস দেখো তো কমন নেওয়া যায় কিনা। RT/EF কমন নিলাম, কারণ এটা তো দুই পাশে সেম। ইন্টু ln কি দাঁড়ায়, উপরে হচ্ছে Zn2+, আবার এই উপরে কি দাঁড়ায়, কপার। আর এখানে হইতেছে জিঙ্ক, আর এখানে হইতেছে Cu2+ দাঁড়ায়। দেখো তো বুঝো কিনা। আশা করি এটুকু তোমরা সবাই বুঝবা। আচ্ছা, আসলে কি দাঁড়ায়, এটা আসলে ই সেল দাঁড়ায় না, মানে ই নট সেল দাঁড়ায় না, মাইনাস RT/EF ইন্টু ln/Q দাঁড়ায় না। সো আসলে ফুল সেলের জন্য আমি যে একবারে দেখাই দিলাম জিনিসটা ওভাবে আসে নাই। মানে আমি যে ই সেলের জন্য ওইখানে সূত্রটা একবার এক লাইনে বসাই দিচ্ছি, ব্যাপারটা ওখান থেকে আসে না, এই ব্যাপারটা এইভাবে আসছে। যে আমি যদি আলাদা করে করে তারপরে দেখাই, তখন দেখি দিন শেষে ওই একই ফর্মুলাতে আসে, ই সেল সমান ই নট সেল মাইনাস RT/EF ইন্টু ln/Q। সবাই কি ফিল করতে পারছি? ফুয়াদ বলছে জাস্ট ওয়াও। তো এই হচ্ছে ব্যাপারটা, আমি এখানে বসাইছি। কিন্তু ওই যে বললাম যে ওইটা তো আসলে আমরা যে নার্স ইকুয়েশন দেখাচ্ছিলাম, সেটা তো একটা ইকুয়েশনের জন্য প্রযোজ্য। কিন্তু ফুল সেলে তো দুইটা ইকুয়েশন আসে। তো দুইটা ইকুয়েশনের জন্য আসলে এইভাবে সূত্রটা মিলে যায়। তো আমরা বুঝে করি না বুঝে করি, দিন শেষে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, কিন্তু জিনিসটা আসলে এইভাবে আসে। এখন এইটা তো তোমার কখনো আর পরীক্ষায় দরকার নেই, সবাই একটু জানার জন্য জেনে রাখো। তো আমরা এখানে আরেকটা দেখবো, সলভ করব। জিনিসটা ইন্টারেস্টিং, হ্যাঁ। আগের স্লাইড। আচ্ছা, আমাকে বলছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, কপার 2+ থেকে কপার, এই সেলে প্রমাণটা দেওয়া আছে এত। তো এখানে হচ্ছে ই সেল কত হবে, এটা আসলে আমাদের জন্য খুব সহজ করে দিছে। আমাদের জন্য আসলে প্রমাণ মানটা সরাসরি দেওয়া আছে। কিন্তু এখানে একটু কাহিনী আছে, আগে ফর্মুলাটা বসাই। ই সেল সমান হইতেছে ই নট সেল মাইনাস RT/EF ইন্টু ln/Q। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখানে ই এর মান কত? দেখো তো কোনো ঝামেলায় পড়ছো কিনা। ঝামেলায় তুমি পড়ছো রে ভাই। কেন ঝামেলায় পড়ছো? আমি দেখি অ্যালুমিনিয়াম দান করে কয়টা, দুইটা তিনটা। আর এখানে কপার গ্রহণ করে কয়টা, কপার গ্রহণ করে হচ্ছে দুইটা। তো এটাকে আসলে ব্যালেন্স করার জন্য কি করতে হয় জানো?
ওইখানে যে ফর্মুলাটা আছে বা যেটা দেওয়া আছে সেটাকে একটু মডিফাই করতে হয়। মডিফাই করতে হয় মানে হইতেছে আমি এইভাবে গুণ করব, অ্যালুমিনিয়ামটা 2 দিয়ে গুণ করব, এখানে হইতেছে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস, অপনয়ন পদ্ধতি মনে আছে, গুণ টুন করতাম সেরকম। এরে 2 দিয়ে গুণ করলে 6 হয়, ওরে 3 দিয়ে গুণ করলে 6 হয়। এখানে আছে লবণ সেতু, এরে গুণ করব 3 দিয়ে, 3 ইন্টু Cu2 প্লাস থেকে হইতেছে 3Cu। এটা মনে মনে করে নিলেও হয়। অনেকে আবার পণ্ডিতি করে করে কি, যে এই যে গুণ যে করছে, এইখানে যে ইনট সেল এটারও গুণ করে। খবরদার, গুণ ভাগ এখানে কিছুই না, প্রমাণ সেল তো প্রমাণ সেল। প্রমাণ সেলের সাথে তো আসলে ওই গুণ ভাগের কোনো সম্পর্কই হবে না। ইভেন ধরো অনেকে এরকমই দেখছি, ধরো অ্যালুমিনিয়ামে জারণ বিভব দেওয়া আছে, প্রমাণটা দেওয়া আছে, আর কপারে প্রমাণ বিজারণটা দেওয়া আছে, তারপর যোগ করে এটা বের করতে হবে। অনেকটা দেখি পণ্ডিতি করে এখানে যেহেতু 2 গুণ করছে, অ্যালুমিনিয়ামের বিভবেও 2 দিয়ে গুণ করে, এখানে যেহেতু 3 দিয়ে গুণ করছে, কপারের বিভবেও 3 দিয়ে গুণ করে। না, এটা করা যাবে না। কারণ একটা বিক্রিয়ার বিভব তো আসলে এই ইসের সাথে পরিবর্তন হয় না, কি বলে, সহগের সাথে পরিবর্তন হয় না। তো তুমি যে গুণ ভাগ করছো সেটা আবার এখানে তো মিটিগেটও হয়ে যাবে। এই জন্য কনসেপ্ট থাকলে করবে না, বাট অনেকে যে জাস্ট করে ফেলে আর কি। মাইনাস, এখানে আর এর মান তো 8.314, ইন্টু টি তো হচ্ছে যেটা ধরে নিচ্ছিলাম সব জায়গায় সেটাই ধরি 298। এখানে 6F, 6 ইন্টু 96,500 ইন্টু এলএন। দেখো আমাদের হচ্ছে এখানে সিরিজটা কেমন দাঁড়ায়, সিরিজটা হচ্ছে এইটা, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের সিরিজ। তাহলে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট যদি আমি মিলাতে চাই, তাহলে প্রোডাক্ট হতেছে ওই যে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে ওর ঘনমাত্রা 0.2, এই সহগগুলো কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় না? তাহলে এইটার সহগ 2 ছিল, সেই 2 পাওয়ার হয়ে গেছে। খবরদার এই 2 রে বুঝে আবার গুণ করো। আর বাকিটা তো 1, 1 টু দি পাওয়ার 3, মানে এই যে এখানে কপার, কপার টু দি পাওয়ার 3 মানে তো যে ওরাই থাকে। আরেকটা বিক্রিয়ক হচ্ছে অ্যালুমিনিয়াম 1 তার স্কোয়ার, ইন্টু হচ্ছে এখানে কপার 3 মানে 0.3, তার আবার কি হবে, তার আবার হচ্ছে কিউব হবে। এইখানে যে মানটা থাকে সেটা হচ্ছে আমাদের আনসার বের হবে 1.5, 1.5005। খুব একটা পরিবর্তন হলো না। তাহলে যদি কখনো আমাদেরকে ওই এর মানটা সমান দেওয়া না থাকে, তখন আমরা কি করি, অপনয়ন পদ্ধতিতে গুণ ভাগ করে তারপরে হচ্ছে এর মানটাকে আমরা সমান করে নেই। এটা করা যাবে, মনে হামারি কঠিন কিছু না। ঠিক আছে, তো আজকে আমরা আর আগাচ্ছি না, আজকে আমরা এটুকুই ক্ষান্ত দিব। আগামী ক্লাসে বা আগামী সেশনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কার জানি প্রশ্ন ছিল, সো হচ্ছে আমি আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ ফুয়াদ। হ্যাঁ ভাই, গতদিন হচ্ছে ওই ইলেকট্রোলাইসিসের একটা ম্যাথ দিয়েছিলেন বুয়েটের, হচ্ছে লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। হ্যাঁ 2002 সালে না কত সালে জানি। 2-3 সেশনের কোয়েশ্চেন ছিল ওইটা। তো ওইখানে ওই কোয়েশ্চেনে বলা ছিল যে চামচের উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে সামথিং লাইক দ্যাট একটা মান ছিল। এখন মানে আমি তো এরকম ভাবতে পারি যে চামচে তো দুইটা সারফেস থাকে, ধরি উপরের নিচে, এখন ওইটার দ্বিগুণ করব নাকি ওইটাকে সারফেস এরিয়া হিসেবে ধরে নেব। ও, একটা যদি চামচের ক্ষেত্রে দেওয়া থাকে প্রচলিত নিয়ম হইতেছে এক পাশে সারফেস এরিয়া দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবছিলাম, কিন্তু ওইখানে অ্যান্সারে ওরা ওইটাই নিচ্ছে মানে টোটাল সারফেস এরিয়া হিসেবে। না, ওই একভাবে ধরে করলেই হবে যে কোনো একটা সাইড। এটা আসলে তো তাইলে হচ্ছে প্রশ্ন আর একটু স্পেসিফিক্যালি বলে দিতে হইতো যে এটা কি সমস্ত চামচের সারফেস এরিয়া নাকি এক সাইডে। নর্মালি চামচ যতগুলো ম্যাথ আমি করছি সবগুলো আমি দেখছি যে এক পাশে দেওয়া থাকে। আপনার কোশ্চেন গুলোতে তো মানে বলা ছিল যে এক পাশে এরকম, কিন্তু ওখানে ওয়াই স্পষ্ট ছিল ভাষাটা, মানে দুইজন দুইভাবে হিসাব করেই করতে পারে অঙ্কটা হ্যাঁ, আলাদা। বাট এটা এই টাইপের অঙ্কে স্যারের নাম্বার দিয়ে দেয়। ওকে ভাই, ঠিক আছে। মৌ, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভাইয়া আমার ছিল। হ্যাঁ অর্থিক।
ভাইয়া এখানে বলছে অ্যালুমিনিয়ামের অ্যানোডিক জারণ। অ্যানোডিক জারণ মানে কি? মানে ও অ্যানোড হিসেবে জারিত হয়েছে এটাই। আচ্ছা। আর হচ্ছে ভাইয়া বইতে হচ্ছে দেওয়া ছিল যে আপনি বলছিলেন ফ্যারাডে সূত্রে তাপমাত্রা মানে কোনো প্রভাব রাখে না না, সেরকম, কোনো কিন্তু প্রভাব রাখে না ওটা বলি নাই, বলছি যে আহামরি প্রভাব রাখে না। রাখে না। হাজারি স্যারের বইতে দেওয়া যে প্রভাব রাখে, কিন্তু কবির স্যারের বইতে দেওয়া প্রভাব রাখে না। প্রভাব রাখে রাখে না দুটো কথাই আসলে সত্যি না, মাঝামাঝি সত্যি। মানে ধরো একটা দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছ, তো তাপমাত্রা অনেক সিগনিফিকেন্টলি না বাড়ালে না ওই আয়নের মুভমেন্টটা খুব একটা পরিবর্তন হয় না, বুঝছো? মানে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে গেছে, পানির আয়নের বা পানির মধ্যে লবণের আয়নের ঘনমাত্রা ওই চলাফেরা তো খুব একটা পরিবর্তন হয় না। তো একেবারে নির্ভর করে না সেই কথাটাও সত্যি না, আবার খুব যে করে সেটাও সত্যি না, এই জন্য আমি লিখে দিয়েছিলাম আহামরি করে না। আর ভাইয়া এখানে হচ্ছে বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগে জলীয় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম ক্লোরেটের প্রস্তুতি কিভাবে হয়? আবার বলো মানে তো। জলীয় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে তড়িৎ জলীয় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরেট প্রস্তুত। সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতি, আচ্ছা বুঝছি। দেখো, জলীয় সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইতো না। জি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে বিক্রিয়া করো তখন সেখানে সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি সোডিয়াম ক্লোরাইড বানাবা, তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি হচ্ছে হাইপোক্লোরা বা ক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করো তখন সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। মানে সরাসরি হবে না না, ওইটার সরাসরি যে। তো কখনোই সম্ভব না। আচ্ছা, জি ভাই। আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, সো আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আগামী ক্লাসই হচ্ছে এই চ্যাপ্টারের খুব সম্ভবত লাস্ট ক্লাস। সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।